মেইনলি এই ক্লাসটা কাদের জন্য? যারা ঢাবি বি ইউনিট এ ইউনিটে এক্সাম দিবা এবং রিটেন পার্টটা নিয়ে অনেক প্রবলেমে আসো, তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটা। দেখো আমরা কিন্তু ছোটবেলা থেকে অনেক কিছু লিখি, বাট লিখলেই কিন্তু হবে না, ওইটার নির্দিষ্ট আমাদের ফরম্যাট আছে, এবং নির্দিষ্ট কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমাদের ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু সেটা আমাদের প্রপার একাডেমিক রাইটিং হবে। সেটা আমাদের কি হবে বলো তো? প্রপার একাডেমিক রাইটিং হবে। তো আমরা যদি ঢাবির প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, আমরা কয়েকটা জিনিস দেখবো ভাইয়া। প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের এ ইউনিট হোক বি ইউনিট হোক, আমাদের একটা প্যারাগ্রাফ আসতেছে। এখন বলতে পারো যে ভাই আমরা তো ক্লাস 3-4 থেকে প্যারাগ্রাফটা পড়তেছি, তারপরেও ঢাবিতে কেন আসতেছে, কিংবা কেন এটার মধ্যে কি আছে যেটা দেখে মানুষ ভুল করে, বা মানুষের এটা প্রয়োজন, বা কেন এটা আমার প্যারাগ্রাফ পড়তে হবে। হ্যাঁ, একাডেমিক কিছু ফরম্যাট আছে এবং একাডেমিক কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং সেটা লক্ষ্য রেখেই আমরা প্যারাগ্রাফটা পড়বো। তো প্যারাগ্রাফ আমরা অনেকভাবে পড়ছি, এবং আমরা আজকে যেটা দেখার চেষ্টা করব, আমরা সেটা একাডেমিক রাইটিংটা দেখার চেষ্টা করব। আমরা একাডেমিক ফরম্যাটটা দেখার চেষ্টা করব কিভাবে আমরা লিখবো। তো ধরো একটা একাডেমিক রাইটিংয়ে টিচাররা কি এক্সপেক্ট করে, প্যারাগ্রাফের ক্ষেত্রে কি এক্সপেক্ট করে, রাইট? এইটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, ধরো তোমাকে 5টা বাক্য লিখতে বলছে, রাইট? তোমাকে 5টা বাক্য লিখতে বলছে এবং সেখানে তোমার 5 নাম্বার। এরকম যদি হয় না, তাহলে ব্যাপারটা এরকম যে তোমার প্রত্যেকটা সেন্টেন্স ভ্যালুয়েবল, তোমার প্রত্যেকটা সেন্টেন্সে মার্ক ক্যারি করবে। এখন একটা 5 লাইন লিখতে বললে এই টিচাররা আসলে বুঝে যায় যে তুমি কি লিখতে পারো, বা তোমার রাইটিং ক্যাপাবিলিটিটা কিরকম। সো এরকম আমাদের যদি 5 লাইনও লিখতে বলে ঢাবিতে, ধরো আমাদের টপিক সেন্টেন্সের জন্য 1 নাম্বার, টার্মিনেটরের জন্য 1 নাম্বার, আর মাঝখানের বডিটুকুর জন্য নাম্বার, এইভাবে ভাগ করে। কারণ এখানে ম্যাক্সিমাম টিচারই যারা খাতা দেখে বা প্রশ্নগুলো করে, তারা নর্থ আমেরিকা কিংবা কানাডা কিংবা অস্ট্রেলিয়ার একটা রাইটিংয়ের উপর একটা ডিগ্রি বা ইংলিশের উপর একটা ভালো ডিগ্রি আছে। সো তারা এই জিনিসগুলো মেনটেন করবে। সো একটা প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথমেই আমাদের যেটা লিখতে হবে সেটা টপিক সেন্টেন্স অথবা ইন্ট্রোডিউসার। এখন এই টপিক সেন্টেন্সটা কিভাবে লেখে সেটা আমরা দেখব। আচ্ছা, তারপরে আমাদের যে পার্টটা থাকে টপিক সেন্টেন্সের পরে, সেটাকে আমরা বলবো মেইন বডি। ঠিক আছে, মেইন বডি। এখন টপিক সেন্টেন্সটা কিভাবে লেখে আমরা বিস্তারিত দেখব। টপিক সেন্টেন্সটা মূলত এমন একটা সেন্টেন্স যেটা তোমার পুরো প্যারাগ্রাফের রিফ্লেকশন, অর্থাৎ তোমার রিডার, এক্ষেত্রে তোমার রিডারটাকে তোমার টিচার জাস্ট একটা লাইন পড়ে বুঝতে পারবে যে আসলেও কি বোঝানো হচ্ছে, বা কি কনভে করতে চাচ্ছে, কি মেসেজটা দিতে চাচ্ছে। এটা তোমার কোথায় উঠে আসবে, প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স অথবা ইন্ট্রোডিউসারে। এই জিনিসটা আমরা দেখব কিভাবে লেখা একাডেমিক ফরম্যাট অনুসারে আমরা দেখব। এরপরে আমাদের যে পার্টটা থাকে সেটা মেইন বডি। আচ্ছা, মেইন বডি তো বুঝলাম ভাইয়া। মেইন বডিতে আসলে আমার কি থাকবে, কিছু কন্ট্রোলিং আইডিয়াস থাকবে, যেটা তোমার পুরা প্যারাগ্রাফটাকে কি করবে বলো তো, কানেক্ট করবে। পুরা প্যারাগ্রাফটাকে কানেক্ট করবে, আমার কিছু কন্ট্রোলিং আইডিয়াস থাকবে। একটা জিনিস স্টেটমেন্ট অফ জেনারেল, অথবা এটাকে আমরা অনেক সময় এসে লেখার ক্ষেত্রে থিসিস স্টেটমেন্টও বলি, বাট প্যারাগ্রাফের ক্ষেত্রে এই জিনিসটা না দিলেও হবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেই না। সো এটা ইম্পর্টেন্ট কিছু না। আমার কিছু কন্ট্রোলিং আইডিয়াস থাকবে যেটা আমার পুরো প্যারাগ্রাফের ব্যাপারে কথাবার্তা বলবে, পুরো প্যারাগ্রাফের আইডিয়াটাকে কি করবে বলো তো, কন্ট্রোল করবে। আচ্ছা, তো এই মেইন বডিতে কন্ট্রোলিং আইডিয়া হিসেবে কি থাকতে পারে, কিছু সাপোর্টিং লাইন থাকবে, যে একটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এই ধরনের আমার মেইন বডিতে কিছু কথাবার্তা থাকবে যে কন্ট্রোলিং আইডিয়াকে আমার সাপোর্ট করবে। ধরো একটা লাইনকে আমি বললাম এবং একে আমাদের কি করতেছে, সাপোর্ট করতেছে, এইটার পক্ষে আমার কিছু কথাবার্তা থাকবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের লাস্টে যেটা থাকবে সেটা টার্মিনেটর। লাস্টে আমাদের কি থাকবে বলো তো, লাস্টে আমাদের টার্মিনেটর, অর্থাৎ আমরা কোন একটা কিছু কনক্লুশন বা টার্মিনেট করতেছি। এটাও কিভাবে লিখতে হয় দেখব। সো আমাদের মানব দেহের যেরকম গঠন আছে না ভাইয়া, প্যারাগ্রাফেরও এটা গঠন, এবং আমাদের একাডেমিক রাইটিং এ এই গঠনটা অনুসরণ করে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা সামনে আগে। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, টিচাররা আসলে কি দেখে মার্কস দেয়? দেখো, ঢাবিতে এই জিনিসটা মেনটেন করার টিচাররা চেষ্টা করে, অ্যাটলিস্ট চেষ্টা করে।
সো আমাদের যে কোনো ইন্টারন্যাশনাল এক্সাম যেগুলো আছে, বিশেষ করে আইএলটিএস এক্সামের রাইটিং পার্টে আমাদের 4টা জিনিস দেখে মার্কস দেয়। তো প্রথম জিনিসটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট এইটার উপর আমাদের 25% মার্কস থাকে। তো টাস্ক অ্যাচিভমেন্টটা কি ভাইয়া? টাস্ক অ্যাচিভমেন্টটা মানে হচ্ছে ধরো তোমাকে বললো যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে, তো তুমি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কতটুকু তথ্য জানো, তুমি গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড কতটুকু তথ্য জানো, বা গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড তোমার হচ্ছে টপিক ওয়াইজ নলেজটা কি, সেই জিনিসটাকে আমরা বলতেছি টাস্ক অ্যাচিভমেন্ট। এবং এখানে আমাদের 25% টোটাল মার্কেট অ্যালোটেড থাকে। এখন হচ্ছে কোহেরেন্স এবং কোহেশন। যদি আমরা সোজা বাংলা কথায় বলি তাইলে আমরা এটাকে বলতে পারি ইউজ অফ কানেক্টরস। এবং কানেক্টরসগুলো শুধু ইউজ করলেই হবে না, সেটা মেইন টপিকের সাথে কিভাবে রিলেটেড ওই জিনিসগুলো আমাদের দেখাইতে হবে। তারপরে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, সোজা বাংলা কথায় ভোকাবুলারি। আচ্ছা, খালি কি যেন তেন ভোকাবুলারি হইলে হবে না, আমাদের কনটেক্সচুয়াল ভোকাবুলারি জানতে হবে। যেরকম গ্লোবাল ওয়ার্মিং এর সাথে কনটেক্সচুয়াল ভোকাবুলারি কি হতে পারে, প্রাসঙ্গিক ভোকাবুলারি কি হতে পারে জানতে হবে। ধরো তোমাকে মোবাইল ফোন নিয়ে আসলো, এর সাথে প্রাসঙ্গিক একটা ভোকাবুলারি হইতে পারে কাটিং এজ টেকনোলজি, মানে লেটেস্ট টেকনোলজি, এরকম রিলেটেড ভোকাবুলারিগুলো জানতে হবে। ওকে, তারপরে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, অর্থাৎ আমরা কত ওয়াইড রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করতে পারছি, কতটা সুন্দরভাবে গ্রামারকে ইউজ করতে পারছি, প্লাস আমাদের অ্যাকিউরেসিটা কত থাকছে, তার উপর 25% মার্কস অ্যালোটেড। আমাদের দেশের টিচারদের মানে এইচএসসি লেভেলে একটা চিন্তা থাকে, আচ্ছা এ আমার কাছে পড়ে, একে আমি চিনি, নাম্বার বেশি দিচ্ছি, বাট এইটা নিয়ম না। যে কোনো স্ট্যান্ডার্ডাইজ টেস্টে এইটা হচ্ছে নিয়ম, এইভাবে দেয়। এখন বলবা যে ভাইয়া এই জিনিস দেখে আমি কি করবো, এভালুয়েশন ক্রাইটেরিয়া দেখে আমি কি করবো, আমি তো আর এটা দাগাবো না, মানে আমি তো আর খাতা দাগাবো না বা খাতা কাটবো না। না, তুমি যদি জানো না ভাইয়া কোনটাতে কত মার্কস করে দিবে অ্যাটলিস্ট অ্যাডমিশনের টাইমে, তাহলে তুমি একটু ক্লিয়ার থাকতে পারবা, বা তুমি এইভাবে তোমার প্যারাগ্রাফটাকে বিল্ড আপ করতে পারবা। ঠিক আছে, ওকে, চলো আমরা হচ্ছে সামনে চলে যাই। এখন ওই যে বললাম বিভিন্ন মেকানিজম, আসো আমরা একটু রিক্যাপ করি। প্রথমে আমাদের প্যারাগ্রাফের কি থাকবে বলতো, একটা টপিক সেন্টেন্স কিংবা ইন্ট্রোডিউসার থাকবে। ওকে, তারপরে আমাদের কি থাকবে বলতো, তারপরে আমাদের ডেভেলপার্স অথবা সাপোর্টিং ডিটেলস থাকবে, অর্থাৎ এই রিলেটেড আমাদের কথাবার্তাগুলো থাকবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের কি থাকবে বলতো, কোহেরেন্স এবং কোহেশন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের একটার সাথে আরেকটার কানেকশন কি, বা মেইন টপিকটার সাথে কানেকশন কি, এই জিনিসটা আমরা দেখব। এবং এইটাই হচ্ছে আমাদের কোহেরেন্স এবং কোহেশন, যেটা আমরা দেখব। এখন জাস্ট তোমাদেরকে সামারাইজ করতেছি পুরো বিষয়টা, রাইট? তারপরে আমাদের যেটা থাকবে টার্মিনেটর অথবা কনক্লুশন, অর্থাৎ আমরা একটা জিনিস শেষ করব। ঠিক আছে, সো এতটুকু ছিল কি আমাদের প্যারাগ্রাফের বেসিক আইডিয়া। তো প্যারাগ্রাফের বেসিক আইডিয়া তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাবা যে ভাইয়া প্যারাগ্রাফের বেসিক আইডিয়া আমাদের ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা সামনে চলে যাই। এখন প্যারাগ্রাফ না অনেক ধরনের হতে পারে। আমাদের এইচএসসি লেভেলে বা অ্যাডমিশনের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা 4 ধরনের প্যারাগ্রাফ দেখতে পারি। একটা হচ্ছে ডিসক্রিপটিভ, একটা হচ্ছে ন্যারেটিভ, একটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, একটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। 4টা লেখারই আলাদা আলাদা ফরম্যাট আছে, একটু কিছু চেঞ্জেস আছে। বাট আজকে আমরা কি, যেহেতু আমাদের এটা বেসিক ক্লাস, আজকে আমরা প্রত্যেকটার জন্য কমন বা প্রত্যেকটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো এই ধরনের নিয়মগুলো আমরা হচ্ছে আজকে শিখবো। আচ্ছা, এখন তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে ব্রেইন স্টর্মিং থিওরি প্যারাগ্রাফের জন্য, মানে এটা তোমার জন্য লাইফ চেঞ্জিং একটা থিওরি হতে পারে। এখন কোনো কিছু লেখার আগে আমাদেরকে চিন্তা করতে হবে, যে আমি কিভাবে লিখবো, আমি কি লিখবো, এগুলা নিয়ে আমার চিন্তা ভাবনা করতে হবে, রাইট? তো এই চিন্তা ভাবনা যে করাটা, সেইটাই হচ্ছে ব্রেইন স্টর্মিং। অর্থাৎ তোমার ব্রেইনে কি ঝড় তুলতে হবে, কিসের ঝড় তুলতে হবে বলতো, চিন্তার ঝড় তুলতে হবে। এখন ধরো অনেক সময় আমাদের অ্যাডমিশনে হয়তো বা আমরা এক্সট্রা পেজ পাই না, বা এইচএসসিতে আমরা ইচ্ছা করলে লাস্টের পেজটাকে আমরা ইউজ করতে পারি ব্রেইন স্টর্মিং এর জন্য। আমার এটা একটা পেজ, এখানে বক্স কোর্সই করার দরকার নেই, আমি এভাবে একটা টান দিব, বা আমি ছোট্ট করে পরীক্ষার প্রশ্নেই ব্রেইন স্টর্মিংটা করবো। আচ্ছা, তো ব্রেইন স্টর্মিংটা যদি করতে চাই, ধরো প্রত্যেকটা জিনিসেরই কিছু কি ওয়ার্ড আছে অ্যাডমিশন রিলেটেড, মানে অ্যাডমিশনের স্টুডেন্টরা অবশ্যই ফ্রেজ নিয়ে পরিচিত, কিছু কি ওয়ার্ড আছে বা কিছু ফ্রেজ আছে টপিক রিলেটেড, যেগুলো আমরা এক পাশে লিখতে পারি, ডান সাইড বাম সাইড কোনো ইস্যু না, আমি এই সাইডে লিখি,
ঠিক আছে। আর এই পাশে আমি কিছু আমার পছন্দের গ্রামাটিক্যাল স্ট্রাকচার লিখবো, কিছু পছন্দের গ্রামাটিক্যাল স্ট্রাকচার লিখবো। কেন লিখবো ভাইয়া? এই পাশে আমি যা লিখবো ছোট 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 করে পয়েন্ট আকারে লিখবো, ঠিক আছে, ছোট ছোট করে পয়েন্ট আকারে লিখবো। ধরো আমি এই পাশে একটা আসলো যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তোমার কোন কোন কাজে লাগে? ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ধরো আমার হায়ার এডুকেশনে কাজে লাগে না? অবশ্যই কাজে লাগে, আমার হায়ার এডুকেশনে কাজে লাগে। আচ্ছা লিখলাম। তাহলে এখন হায়ার এডুকেশন রিলেটেড আমি 3-4টা সেন্টেন্স লিখবো, ধরো 2 পাতা লিখতে চাইলে, বা অ্যাডমিশনে তো আরো প্রিসাইজ আরো কম লিখবো। তারপর ধরো আমার মডার্ন টেকনোলজিতে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ লাগে, টেকনোলজি চালাইতে হলে ইংলিশ রিলেটেড নলেজ লাগে। এরপর আমার ইংলিশটা কেন লাগে? জবে লাগে, তাই না? জবে লাগে। এছাড়া আমার ইংলিশটা আর কিসে কিসে লাগে বলো? এছাড়া হ্যাঁ আমি তো হায়ার এডুকেশন বলছি, তাছাড়া রিসার্চের ক্ষেত্রেও লাগে, যদিও হায়ার এডুকেশনের মধ্যে পড়ে, তাও আমরা বললাম রিসার্চের ক্ষেত্রে পড়ে। সো এই পয়েন্টগুলোকে আমরা বাড়ায় বাড়ায় এখন লিখবো। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই আমরা কি করব বলো তো? আমরা প্যারাগ্রাফটা লিখবো। আর লেফট সাইড আমাদের কিছু পছন্দের গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো লিখে রাখবো। পছন্দে কিরকম? ধরো তোমাদেরকে ফার্স্ট পেপার পড়ানোর আগে অক্সফোর্ড কমার ইউজ পড়াইছি, এন্ডের আগে কমা, রাইট? অক্সফোর্ড কমার ইউজ দেখাইছি, অক্সফোর্ড কমার ইউজ দেখাইছি, ঠিক আছে। আচ্ছা তারপর ধরো তোমাদের স্পেশাল ইউজটা যখন করাই তখন কিন্তু একটা জিনিস পড়াই, ডাবল কম্পারেটিভ, যেরকম দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এই ধরনের বাক্য কিন্তু আমরা লিখতে পারি, রাইট? তারপর ধরো আরেকটা লিখতে পারি নট অনলি বাট অলসো, এগুলো আমার ফেভারিট গ্রামাটিক্যাল রেঞ্জ বা স্ট্রাকচার। তারপর কোহেসিভ ডিভাইস মানে কি? আমি কিছু কানেক্টরস ইউজ করব, যে জিনিসগুলো আমি লিখে রাখতেছি। তো এটা লিখে রাখলে হবে কি, ধরো তারপর কন্ডিশনালসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। 4 ধরনের কন্ডিশনাল, কিছু ভোক্যাব, কিছু রিলেটেড ভোক্যাব, যেরকম ধরো মোবাইল ফোন যদি আমরা লিখি কাটিং এজ টেকনোলজি, এই ধরনের কিছু ভোক্যাব আমরা আগে থেকেই চিন্তা করে রাখবো যাতে আমরা লিখতে পারি। সো চিন্তাতে আমাদের বেশি সময়টা দিতে হবে। তারপর ধরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা লিখতে পারি, তারপর ধরো অ্যাক্টিভ প্যাসিভে লিখতে পারি, এগুলো আমরা লিখতে পারি, বুঝছো? এগুলো আমরা লিখতে পারি। সো এইটা কেন, এই জিনিসটা করার উদ্দেশ্য কি? যাতে কোনো একটা কিছু লেখার আগেই তোমার মাথায় চলে আসে, আচ্ছা আমার এই জিনিসগুলো লিখতে হবে, আমার এই জিনিসগুলো লিখতে হবে। তো এই জন্যই মূলত হচ্ছে আমার এই কাজটা করা। সো এই পাশে আমি কি লিখবো বলতো? কিওয়ার্ডগুলো লিখবো। আর এই পাশে লিখবো কি বলতো? এই পাশে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ অথবা স্ট্রাকচারগুলো আমরা লিখবো। সো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো যে ভাইয়া এই পর্যন্ত হচ্ছে আমি ক্লিয়ার। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হও তাহলে ভাইয়া কি আমরা সামনে আগাবো। চলো আমরা একটু ব্রেইনস্টর্মিংটা করি। কি কাজে লাগে? ধরো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কি কি কাজে লাগে বলো তো? ধরো আমাদের একটা কাজে লাগে হচ্ছে ব্রেইনস্টর্মিং এর ক্ষেত্রে, একটা কাজে লাগে হচ্ছে কিসে? গ্লোবাল কমিউনিকেশনে। আমাদের কিন্তু লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা হচ্ছে আমাদের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ কোনটা? আমাদের ইংলিশ, রাইট? সো আমাদের কি গ্লোবাল কমিউনিকেশনে ইংলিশটা কাজে লাগে। তারপরে ধরো আমাদের আর কি কি কাজে লাগে? আমাদের হায়ার স্টাডিজে লাগে। তারপরে আমাদের কিসে কাজে লাগে বলো তো? আমাদের জবসে কাজে লাগে, আমাদের জবসে কাজে লাগে। তো এই কাজগুলাতে কি আমাদের ইংলিশ কাজে লাগে। তারপর ধরো আমাদের টেকনোলজিতে লাগে। সো এইরকম আরো কি কি হচ্ছে জায়গায় লাগে, এগুলা কিন্তু আমরা নোট করে রাখতেছি এবং এইগুলা দিয়ে আমরা সেন্টেন্স মেক করে পরবর্তীতে আগাবো। ওকে চলো আমরা হচ্ছে সামনে যাই। এখন তোমাদের একটা কমন প্রশ্ন যে ভাইয়া চিন্তা তো করতে বললেন, আমাদের তো চিন্তাই সমস্যা, আমাদের তো চিন্তাই সমস্যা, আমরা তো চিন্তা করতে পারি না, চিন্তা কিভাবে করব, তাই না? তো যারা হচ্ছে বিবিএ পড়ে তাদেরকে একটা থিওরি পড়ানো হয়, যেটাকে বলা হয় হচ্ছে প্যাস্টেল থিওরি। অর্থাৎ প্রত্যেকটা বিষয় তুমি এই মাপকাঠিতে এবং এইটার সাথে তুলনা করে তুমি লিখতে পারবা। তো প্যাস্টেল থিওরিটা কি ভাইয়া? প্যাস্টেল পিতে কি বলতো? পিতে হচ্ছে পলিটিক্যাল। দুনিয়াতে যে কোনো কিছুতে তুমি পলিটিক্যাল একটা কিছু খুঁজে পাবা। আর এখানে কি আছে? প্লাস মাইনাস। এখানে একটা কথা বলি, প্লাস মানে ধরো পলিটিক্যাল কোন একটা ইস্যু রিলেটেড পজিটিভ একটা কথা, মাইনাস মানে নেগেটিভ একটা কথা। যেহেতু একাডেমিক রাইটিং আমরা চেষ্টা করব এই জিনিসটা অ্যাভয়েড করার, শুধু পজিটিভ কথাবার্তা লেখারই চেষ্টা করব। এখন বলতে পারো আচ্ছা ভাইয়া ইসে কি মানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আমার পলিটিক্যাল কি বিষয় আছে? হ্যাঁ এখানেও পলিটিক্যাল বিষয় আছে। ধরো হচ্ছে জাতিসংঘে বা কোনো জায়গায়
তোমার হচ্ছে কি পলিটিক্যাল কোনো কিছু হবে, তখন কি তোমার কমন ল্যাঙ্গুয়েজটা কি হবে, ইংলিশ হবে, রাইট? তো এটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে প্রত্যেকটা বিষয় আমাদের অর্থনীতির সাথে রিলেটেড, সো আমাদের ইম্পর্টেন্স অফ ইংলিশ লার্নিংয়েরও কিন্তু, লার্নিং ইংলিশেরও কিন্তু ইকোনমিক একটা ভ্যালু আছে, কি আছে, জব সেক্টরে আছে, এটা তুমি লিখতে পারো। তারপর ধরো সোশ্যাল ভ্যালু, মানে সোশ্যাল, তো সোশ্যাল দিকটা কি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশে, ধরো ভালো জব টব পাইলে তোমার সোশ্যাল ডিগনিটি বেড়ে যাবে, সো এই ব্যাপারটা তুমি ইন্ট্রোডিউস করতে পারো। টেকনোলজিক্যাল যে কোনো বিষয়ই আছে, এই যে ধরো করতেছি টেকনোলজির মেইন ল্যাঙ্গুয়েজ, যতই কোডিং হোক, বাট জিনিসটা কি দিয়ে ইনিশিয়েট হচ্ছে, বা এটার হচ্ছে মানে কি মানুষের ল্যাঙ্গুয়েজ কোনটা, মানুষের ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ, সো এটা একটা তোমরা বলতে পারো। তারপর ধরো লিগাল ইস্যু, এখন বলতে পারো হ্যাঁ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশে লিগাল কি ইস্যু আছে, তাই না? ধরো বড় বড় মানে আইন রিলেটেড যা আছে সব কিছুই, বই খাতা থেকে শুরু করে সব কিছুই ইংলিশে, সো এখানে আমার কি আছে বলতো, আমার এখানে একটা লিগাল ইস্যু আছে, আমার এখানে একটা লিগাল ইস্যু আছে। আচ্ছা, তারপরে আমার কি বলতো, এনভায়রনমেন্টাল ইস্যু। তো এনভায়রনমেন্টাল ইস্যু কি হইতে পারে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশে, আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন কি আছে বলতো, সামিট কিংবা অনুষ্ঠান হয়, সেখানেও কিন্তু আমাদের ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ লাগে। এখন বলো ভাই আপনি এটা জোর করে বানাইলেন, আমরা কি এই 6টা জোর করে বানাবো? না, তোমার জোর করে বানাইতে হবে না, তুমি চেষ্টা করবা মোরলেস 4টা, এখান থেকে 4টা পিক করতে এবং সেখানে থেকে তোমার প্যারাগ্রাফটা ডেভেলপ করতে। ওকে, তো আদার্স এছাড়াও রিসার্চ পারপোসে লাগে, এটা তো জানোই। এখন আসো আমরা একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স নিয়ে আলোচনা করি। একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা কি, বা একটা টপিক সেন্টেন্স আমাদের কি করে? আচ্ছা, টপিক সেন্টেন্স হচ্ছে এরকম একটা সেন্টেন্স যেটা কি তোমার পুরো প্যারাগ্রাফটাকে কন্ট্রোল করে, কন্ট্রোলস অর গাইডস দ্য হোল প্যারাগ্রাফ। অর্থাৎ তোমার রিডার বা রিডার এক্ষেত্রে কি টিচার, তাই না? এত টাইম নাই যে পুরা জিনিসটা তোমার পড়ে দেখার, আমাদের দেশে যেটা হয়। তো ওই যে বলে না ফার্স্ট লুকটা খুব ইম্পর্টেন্ট, তো টপিক সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট লুক। তো টপিক সেন্টেন্সে আমাদের দেশের বইগুলোতে অখাদ্য কথা, অমুক ইজ দ্য কমন প্রবলেম, এই ইজ অমুক তমুক, এরকম জিনিস দেওয়া থাকে। তো এই জিনিসগুলো লেখা যাবে না, সো আমাদের ইন্টারন্যাশনালি যেভাবে লিখতে হয় সেটা লিখতে হবে। সো আমাদের মেইন ইস্যুটা কি, এই তো আমাদের মেইন ইস্যুটা কি বলতো, আমাদের সামারাইজ করা। কি সামারাইজ করবো আমরা, মেইন পয়েন্ট অথবা টোটাল প্যারাগ্রাফটার আমাদের সামারি, বা আমরা এক কথায় বলার চেষ্টা করবো। সামারি রিলেটেড তোমাদের ক্লাস হবে, বাট পুরো কথাটা আমি একত্রে বলবো। আচ্ছা, অবজেক্টিভ এক্সপ্লেন, তুমি একটা প্যারাগ্রাফটা কেন লিখতেছো, কি উদ্দেশ্য লিখতেছো, সেটা হচ্ছে তুমি এখানে বলবা। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া যাবে না, মানে অ্যানাউন্সমেন্ট দেওয়া যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ধরো তোমাকে আসলো ট্রাফিক জ্যাম, তুমি লিখলা ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য কমন প্রবলেমস ইন বাংলাদেশ। এটা কি তুমি ঘোষণা দিচ্ছ না? তো তুমি যদি এই কথাটা লেখো ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য কমন প্রবলেমস ইন বাংলাদেশ, তার মানে তোমার যত কথা আছে সবকিছু তোমার কি রিলেটেড বলতে হবে বলো তো, ওইটা কেন প্রবলেম সেইটা রিলেটেড বলতে হবে। বাট তুমি কি কেন প্রবলেম এটা নিয়েই বলতেছো না, তাহলে এই লেখাগুলা বা এই ধরনের লেখা তোমার পুরা মানে এন্টায়ার প্যারাগ্রাফটারে কি করে দেয় বলো তো, ইনভ্যালিডেট করে দেয়, ভ্যালিডিটি হারায় ফেলে। আমাদের কলেজে করতো কি, নটরডেমে এই ধরনের লিখলে সুন্দর করে বড় করে কাইটে একটা 00 ধরায় দিত। সো এই কাজগুলা করবা না, ঢাবিতেও অনেকটা এরকমই রুলস। তারপরে হচ্ছে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স লিখবো। কমপ্লিট সেন্টেন্স মানে কি, আমি পুরা প্যারাগ্রাফে যা বলতেছি সেটার আমি একটা কমপ্লিট আইডিয়া দিব। রাদার আমি এটাকে বলতে পারি কমপ্লিট আইডিয়া, আমি একটা কমপ্লিট আইডিয়া দিব, ঠিক আছে, আমি একটা কমপ্লিট আইডিয়া দিব। ওকে, তারপরে কমপ্লিট আইডিয়া দিলেও এখানে আমি পুরা প্যারাগ্রাফটা কি কি কন্ট্রোলিং আইডিয়াস নিয়ে লিখবো সেটা আমি একটু উল্লেখ করব, কিভাবে করব দেখাবো। তারপর হচ্ছে আমাদের এটা খুব স্পেসিফিক হইতে হবে টপিকটা, আমি খুব বড় লেখার দরকার নেই, খুব ছোট লেখার দরকার নেই, আমার একদম স্পেসিফিক, যতটুকু আমি লিখতে পারবো আমার লেখার ক্যালিবার আছে অতটুকুই কি আমি লিখবো। ওকে, চলো আমরা সামনে আগাই। তো এখন ধরো হাউ টু ডেভেলপ আ প্যারাগ্রাফ টপিক সেন্টেন্স। ধরো আমরা যদি বলি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আমরা কি কি ইউজ করি বলো তো? ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আমরা লিখি, কিন্তু ধরো তোমাকে বললাম ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ লেখো, তুমি টপিক সেন্টেন্স কিচ্ছু জানো না। আমাদের বইগুলোতেও একটা কথা খুব লেখা থাকে, বুঝছো, ইংলিশ
is an international ল্যাঙ্গুয়েজ, রাইট? এটা কিন্তু লেখা থাকে। আচ্ছা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এইটা কি টপিক সেন্টেন্স হয়? এই ধরনের টপিক সেন্টেন্স লিখলে অ্যাডমিশনে মারা, এটা হবে না, 00। এইটা পড়লেই টিচার বুঝে যাবে ঢাবিতে এত কম কেন রিটেনে পাস করে, কারণ এই ধরনের জিনিস লেখে এবং টিচাররা আর খাতা দেখার মানে আগ্রহী অনুভব করে না। সো এটা একটা কি হয়ে গেছে, এটা একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এটা একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যে আমি একটা ঘোষণা করতেছি ইংলিশ কি আমার একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমার দরকার নেই এই জিনিসটারে আমি একটু মডিফাই করি, মডিফাই করে আমি লিখি যে আমার কিন্তু জানতে চাইছে ইংলিশের ইম্পর্টেন্সটা কি, ইংলিশটা কেন প্রয়োজন, আমার কিন্তু জানতে চাই না এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না লিঙ্গুয়া ফ্রাঙ্কা নাকি। তাহলে আমি ওই ইন্টারন্যাশনাল জিনিসটাকে আনবো, কিভাবে আনবো? বিং অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমি এই জিনিসটাকে কি করলাম? রিপ্লেস করে দিলাম। আচ্ছা, ইংলিশের ইম্পর্টেন্সটা জানতে চাইছে, তো তোমাদের বলছিলাম না কিছু কন্ট্রোলিং আইডিয়াস রাখতে, তাহলে কি এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিসের জন্য? গ্লোবাল কমিউনিকেশনে। তার মানে তুমি পুরো প্যারাগ্রাফে গ্লোবাল কমিউনিকেশনটাকে হাইলাইট করবা, হায়ার স্টাডিজকে হাইলাইট করবা, বেটার জবস উইথ অ্যাম্পল স্যালারি। এই তিনটা তোমার কি আছে বলো তো? এই তিনটা তোমার সাব পয়েন্ট আছে, বা এই তিনটা তোমার কন্ট্রোলিং আইডিয়াস আছে, এই তিনটা তুমি হচ্ছে ইউজ করবা, তুমি এই তিনটা ইউজ করবা। ওকে, ঠিক আছে। এখন আসলে আমরা সামনে যাই। এখন প্রথমে কথা হচ্ছে আমরা আবার একটু ব্রেইনস্টর্মিং করি। হ্যাঁ, আমরা আবার একটু ব্রেইনস্টর্মিং করি। আচ্ছা, ব্রেইনস্টর্মিংটা কি করব? হোয়াই অ্যান্ড হাউ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর গ্লোবাল কমিউনিকেশন। কেন ইম্পর্টেন্ট ইংলিশটা? কমিউনিকেট গ্লোবালি, গ্লোবাল কমিউনিকেশনের জন্য প্রয়োজন। আচ্ছা, তো এখানে কানেক্টরসগুলো আমরা পুরো এক পাতা লিখলে আমরা তিন চারটা বা 5টা কানেক্টরস ইউজ করতে পারি, বাট এখানে প্রত্যেকটা লাইনে লাইনে দেখাবো এই কারণে যাতে তোমরা ইউজ টু হতে পারো বা তোমরা হচ্ছে সচেতন হতে পারো এটার ব্যাপারে। কেন আমাদের ইংলিশটা ইম্পর্টেন্ট? কারণ আমাদের গ্লোবালি কমিউনিকেট করতে লাগে, সো এটার সাথে আমরা এটা অ্যাড করতে পারি। আচ্ছা, আরো কি কারণে লাগে? আমাদের গ্লোবালি কমিউনিকেট করতে গেলে আমাদের কি লাগবে? একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগবে, তাই না? তাহলে কি সো অথবা দ্যাটস ওয়াই উই নিড এ কমন ল্যাঙ্গুয়েজ। তারপর কি? ইংলিশ হ্যাজ বিকাম দ্যাট ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা কি? ওই ল্যাঙ্গুয়েজটা হয়ে গেছে বা ওই ল্যাঙ্গুয়েজটা হওয়ার প্রেস্টিজ অর্জন করছে। তারপরে কি হবে বলো তো? পিপল লার্ন ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে কি দিছে? নাও অথবা প্রেজেন্টলি, অর্থাৎ আমি যুক্ত করতেছি। তারপরে কি দিছে বলো তো? পিপল ক্যান স্পিক, রিড অ্যান্ড রাইট ইন ইংলিশ, আমি যুক্ত করতেছি। তারপরে কি করব বলো তো? আমি দিলাম সো অথবা অ্যাজ এ রেজাল্ট পিপল ক্যান স্পিক, রিড অ্যান্ড রাইট ইন ইংলিশ। ঠিক আছে, তারপর কি? গ্লোবালাইজেশন ইজ অনলি পসিবল বাই ইংলিশ। ঠিক আছে, দাস অথবা ইনফ্যাক্ট গ্লোবালাইজেশন ইজ পসিবল বাই কি? ইংলিশ। তো এই জিনিসগুলো অ্যাড করছে। আবারও বলতেছি, কানেক্টরস তোমার কি লাইনে লাইনে ব্যবহার করতে হবে না, বাট তুমি যদি এখন শিখো এটা কিভাবে ইউজ করতে হয় তাহলে তুমি পরীক্ষায় পারবা। তাহলে পুরো জিনিসটাকে আসো আমি একটু তুলে নিয়ে আসি এবং তুমি দেখো তোমাদের সাথে সাথেই কিন্তু আমি লিখলাম। এটা কি অন্যদের চেয়ে আলাদা হয়েছে কিনা আমরা একটু দেখি। ফার্স্টলি, ইংলিশ ইজ মেইনলি নিডেড ফর গ্লোবাল কমিউনিকেশন। ওকে, দিস ইজ বিকজ উই নিড। দেখো, ফার্স্টলি আমি কিন্তু দিছি কেন। আচ্ছা, দিস ইজ বিকজ উই নিড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফরচুনেটলি আবার একটা কানেক্টরস ইউজ করতেছি, ইংলিশ হ্যাজ বিকাম দ্যাট ল্যাঙ্গুয়েজ। তারপরে আমি কি ইউজ করতেছি? সো। এভাবে লাইনে লাইনে করতে হবে না, বাট দেখানোর জন্য। সো পিপল অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড নিড টু লার্ন ইংলিশ। অ্যাজ এ রেজাল্ট আবার একটা কানেক্টরস, দে ক্যান রিড, রাইট অ্যান্ড স্পিক ইন ইংলিশ। তারপর কি আমি ব্যবহার করতেছি? নাও পিপল ক্যান এক্সচেঞ্জ দেয়ার আইডিয়াস, এক্সপ্যান্ড দেয়ার ট্রেড অ্যান্ড কমার্স ইজিলি। দাস ইংলিশ হ্যাজ বিকাম কি? দাস ইংলিশ হ্যাজ মেড আস গ্লোবাল সিটিজেন। এভাবে আমাদের কি গ্লোবাল সিটিজেন বানাইছে। সো তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, একটা জিনিস তুমি হচ্ছে খেয়াল করো যে আমি কি করছি বলতো? এভাবে কিন্তু আমি হচ্ছে কি করছি? ইউজ অফ কানেক্টরস, ইউজ অফ কানেক্টরস। হ্যাঁ আশিবুল, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। তো এইটারে কি? আমি ইউজ অফ কানেক্টরস, এইটারে আমরা বলতেছি কি? কোহেরেন্স অ্যান্ড কোহেশন। আসলেও কি কোহেরেন্স এবং কোহেশন ব্যাপারটা আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বলতে পারি। ধরো ইংলিশটা কেন দরকার বলো তো? গ্লোবাল কমিউনিকেশনে আমাদের ওই যে টপিক সেন্টেন্সে এই পয়েন্টটা ছিল না, তাহলে কি আমি এটারে কাকে সাপোর্ট করতেছি? টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করতেছি। এই বিষয়টারে বলে হচ্ছে কোহেরেন্স।
কোহেরেন্স। আর কোহেশন মানে কি? কোহেশন মানে কি? কোহেশন মানে একটার সাথে আরেকটা সেন্টেন্সের রিলেশন। ধরো ফরচুনেটলির পরে অ্যাজ এ রেজাল্ট বসাইছি, তারপরে আমি কি বসাইছি? নাও বসাইছি, ডাজ বসাইছি। তাহলে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে ইন্টারনাল সম্পর্কটা, সেটাই হচ্ছে কোহেশন, সেটাই হচ্ছে কোহেশন। সো মোটা বাংলায় আমরা বলে দিছি হচ্ছে ইউজ অফ কানেক্টরস। চলো আমরা হচ্ছে সেকেন্ড পার্টটা দেখি, যে সেকেন্ড পার্টটা আমরা কিভাবে লিখবো। আচ্ছা, এখন অনেকে বলতে পারো ভাই প্যারাগ্রাফ কয় পাতায় লিখবো? ভাইয়া প্যারাগ্রাফ এক পাতায় লিখবো আমরা। এক পাতায় মানে এক প্যারাতে লিখবো, ঠিক আছে? এক পাতায় বলাটা ঠিক হয় না, এক প্যারাতে লিখবো। আর সেকেন্ডলি আমাদের ইংলিশটা কেন দরকার বলো তো? হায়ার স্টাডিজের জন্য দরকার, হায়ার স্টাডিজের জন্য দরকার। এখন কেন দরকার বলো তো? বুকস স্টাডি ম্যাটেরিয়ালসটা কিসে? ইংলিশে, তাই না? তাহলে কি অ্যাজ সিন্স অথবা বিকজ কি বুকস স্টাডি ম্যাটেরিয়ালস আর ইন ইংলিশ। তারপর কি লেকচার প্রেজেন্টেশনস আর ইন ইংলিশ। প্লাস দিয়ে কি লিখতেছি বলতো? মোরওভার অথবা বিসাইডস। আমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতেছি, তাই কি মোরওভার অথবা বিসাইডস বসাইছি। তারপরে আমাদের কি আছে বলতো? টেস্ট, ইভালুয়েশন, রিসার্চেস, এগুলা কি ইংলিশে। চাইলে আমি এটা প্লাস করি, প্লাস করে আমি কি করতেছি? ফার্দার অথবা ফার্দার মোর ইউজ করতেছি। তারপর ধরো আমি ইংলিশ ইজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ ফর হায়ার স্টাডিজ, আমি কি করতেছি? প্লাস করতেছি, ইন অ্যাডিশন দিয়ে প্লাস করতেছি। তারপর ধরো আমাদের কি আছে? উইথাউট ইট হায়ার এডুকেশন ইটস নট পসিবল, তাহলে আমি প্লাস করতেছি, প্লাস করে কি করতেছি বলতো? সো অথবা অ্যাজ এ রেজাল্ট উইথাউট লার্নিং ইংলিশ কি হায়ার এডুকেশন ইজ নট পসিবল, নিয়ারলি ইম্পসিবল। কিছু দেশ আছে পসিবল, বাট নিয়ারলি ইম্পসিবল। তো এখন এই পুরাটাকে আমি একটা পাতায় আনছি। সেকেন্ডলি দেখো, ফার্স্টলির সাথে আমি সম্পর্কটা রাখছি, কি দিয়ে রাখছি ভাইয়া? সেকেন্ডলি দিয়ে রাখছি। ফার্স্টলির সাথে সম্পর্কটা রাখছি সেকেন্ডলি দিয়ে, এবং এই জিনিসটা হায়ার স্টাডিজটা আমি কোথায় অ্যাড করছি? টপিক সেন্টেন্সে অ্যাড করছি। তাইলে এটা আমার কিসের কাজ হয়ে গেল? আমার এটা কোহেরেন্সের কাজ হয়ে গেল, আমার এটা কোহেরেন্সের কাজ হয়ে গেল। বিকজ দ্য বুকস অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস রিগার্ডিং হায়ার স্টাডিজ আর রিটেন ইন ইংলিশ। দেখছো আমি কিন্তু বিকজটা ব্যবহার করলাম। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে ধরো আমরা মোরওভার ইউজ করলাম। মোরওভার টিচার্স ডেলিভার লেকচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাটেন্ড লেকচার্স ইন ইংলিশ। তারপর আমি আরো ইনফরমেশন অ্যাড করতেছি, ফার্দার মোর টেস্টস, প্রেজেন্টেশন, রিসার্চেস আর ক্যারিড আউট ইন ইংলিশ। এখানে একটা ভোকাবুলারি ইউজ করছি, ক্যারিড আউট মানে কি চালিয়ে নিয়ে যাচ্ছে। তারপর ধরো আমি ইউজ করতে, এটাই কিন্তু আমাদের কি বলতো? এটাকে আমরা বলতে পারি লেক্সিক্যাল রিসোর্সেস, লেক্সিক্যাল রিসোর্সেস, ঠিক আছে? সো উই ক্যান নট অ্যাচিভ হায়ার স্টাডিজ উইথাউট হ্যাভিং আ গুড কমান্ড ওভার ইংলিশ। তো কমান্ড ওভারটা কি বলতো? লেক্সিক্যাল রিসোর্স হিসেবে আমরা ভোকাবুলারি হিসেবে ইউজ করতেছি ফ্রেজাল ভার্বের জন্য, ঠিক আছে? বুঝছো? দেখছো এগুলো কিন্তু বইয়ের সাথে মিল পাবো না। সো এরকম একটু ইউনিক ওয়েতে লিখতে হবে। আসলে আমরা কিন্তু আহামরি ইউনিক ওয়েতে যে কেউ লিখতে পারি সেটা না আমাদের বয়সে, বাট যতটুকু আমরা পারি, যতটুকু আমরা পারি সেটা হচ্ছে কি আমাদের ট্রাই করতে হবে, ঠিক আছে? আসো এখন ফাইনালি আবারও কি লাগতেছে আমাদের? ইংলিশ ইজ মাস্ট নিডেড কম্পোনেন্ট ফর জবস। কেন লাগতেছে? আসলে আমরা একটু ব্রেইনস্টর্ম করি। ফর জবস উই নিড আ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ধরো বাংলাদেশে এটা না, বাংলাদেশে বাংলা জানলেই মোটামুটি চাকরি বাকরি পাওয়া যায়, তাও ইংলিশ লাগে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো গভর্নমেন্ট জবেও ইংলিশটা এখন লাগে। সো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটা হইতে হবে। ধরো চাইনিজ একটা মানুষ আর তুমি কথা বলতেছো, হয়তো বলবা যে জোর যার মূল লোক তার চাইনিজে কথা বলতেছি না, বাট লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে একটা বিষয় আছে। সো আমরা ইংলিশে কথা বলবো। সো কি বিকজ সিন্স অ্যাজ দিয়ে আমি যুক্ত করতেছি। ফর জব উই নিড টু লার্ন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর কি উই নিড ইংলিশ ফর অফিসিয়াল কমিউনিকেশন। ওকে, আমি একটা কানেক্টরস অ্যাড করি, কি অ্যাড করতে পারি বলো তো? মোরওভার অ্যাড করতে পারি। আচ্ছা, তারপরে ধরো আমি আরেকটা বলতেছি, রাইট, রিপোর্ট, ডেলিভার, স্পিচ অ্যান্ড কমিউনিকেট ইন ইংলিশ। তো প্লাস করে আমি কি করলাম বলো তো? বিসাইডস দিয়ে আমি বসায় দিলাম। ওকে, তারপরে আমি কি করলাম? ডিল উইথ ফরেন ডেলিগেটস অ্যান্ড অফিসিয়ালস। ফরেন মানুষদের সাথে কি আমার ইংলিশেই কথাবার্তা বলতে হয়। তাহলে এখানে আমি কি করলাম বলতো? প্লাস দিয়ে বসায় দিলাম। কি দিলাম বলতো? ফার্দার মোর দিয়ে বসায় দিলাম। এগুলো কানেক্টরসের ব্যবহার আছে, তোমাদেরকে দেখাবো কোর্সে। ইংলিশ হ্যাজ বিকাম দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে কি এখানে আমি কি বসাইলাম? কানেক্টরস হিসেবে লাকিলি বসাইতে পারি। তারপর ধরো আমি দিলাম গুড রাইটিং স্কিল, হায়ার স্যালারি, গেট জব ইজিলি। এটারে আমি কি দিয়ে প্লাস করতে পারি? দাস অথবা অ্যাজ এ রেজাল্ট দিয়ে আমি দিতে পারি। সো এই জিনিসটারে চলো আমি এখন পুরো একটা লাইনে আনি। ফাইনালি কেন বলতেছি ভাইয়া বলো তো? আমি কিন্তু একটা কোহেরেন্স বজায় রাখতেছি। আমি একটা প্যারা লিখছি বা একটা জিনিস ফার্স্টলি দিয়ে লিখছি,
একটা তাহলে আমি লিখছি কি দিয়ে, সেকেন্ডলি। তাহলে এইটা আমার কি শেষ করতে হবে না? এটা শেষ করলেই কিন্তু আমাদের কোহেরেন্সটা বজায় থাকবে, নইলে থাকবে না। তাহলে কি ফাইনালি, ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, এটা একটা আমাদের ফরম্যাট হইতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবা, কোনো সময় ফার্স্টলি সেকেন্ডলি বলে এমন করবা না ফার্স্টলির পরে ফাইনালি বলে দিচ্ছ, এটা হবেই না। তোমার অ্যাটলিস্ট ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালি বলতে হবে। বা তুমি ফার্স্টলি সেকেন্ডলি লিখছো বা থার্ডলিও লিখছো, ফার্স্টলি সেকেন্ডলি লিখছো, বাট তুমি আর কিছু লেখো নাই, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমার কোহেরেন্স বজায় থাকবে না। সো আমাদের ফরম্যাটটা কি হবে বলো তো? আমাদের ফরম্যাটটা হবে এইটা। এটা কিন্তু আমাদের কি কোহেরেন্সের একটা বিষয়, কোহেরেন্সের একটা বিষয়, ঠিক আছে? আমাদের কোহেরেন্সের একটা বিষয়। তাহলে ফাইনালি ইংলিশ হেল্পস আস টু আর্ন আওয়ার লিভিং। ওই যে আমাদের জব বা আমাদের বেঁচে থাকার জন্য, for any high rank job we need to use an official language to communicate. Moreover, employees need to send and receive emails from clients and partners in English. দেখো, তারপর আবার আমরা একটা কানেক্টরস ইউজ করছি কোহেশনটা ঠিক রাখার জন্য। জব হোল্ডার্স নিড টু হোল্ড মিটিং, কনফারেন্সেস অ্যান্ড সেমিনার্স উইথ দেয়ার কাস্টমার্স অ্যান্ড কলিগস ইন ইংলিশ। ওকে, ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য প্রেস্টিজ অফ বিং দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর আবার একটা কানেক্টরস ব্যবহার করতেছি। দেয়ারফর ইংলিশ নোয়িং পিপল আর ইন এ গ্রেট ডিমান্ড ফর জবস। ইন অ্যাডিশন দে গেট বেটার স্যালারিজ উইথ কি বেটার ফ্যাসিলিটিস। তো এইভাবে আমি 3টা পাতা লিখলাম। এখন এগুলা তো লিখলাম, বডিও লিখলাম, এখন আমাদের কি লিখতে হবে বলো তো? আমাদের এখন টার্মিনেটর লিখতে হবে না? বলো, আমাদের কিন্তু এখন টার্মিনেটর লিখতে হবে। তো টার্মিনেটরটা আমাদের কিভাবে লিখবো, বা কনক্লুডিং সেন্টেন্স, এটা কিন্তু শেষ হয়েও আমাদের শেষ হইলো না। রবীন্দ্রনাথের এরকম একটা কথা আছে। সো অনেক টিচার আছে যারা শুরুটা পড়ে এবং শেষটা পড়ে, শুরুটা পড়ে এবং শেষটা পড়ে। তো এখন আমার শেষটা কিভাবে লিখবো সেটা আমরা দেখব। এখন এটার কাজটা কি? একটা যৌক্তিক সমাধানে নিয়ে আসা, আমার একটা যৌক্তিক সমাধানে নিয়ে আসা, to bring the paragraphs to a logical conclusion। মানে আমি যাবতীয় যত কথাবার্তা বলছি না, সেটার একটা যৌক্তিক কি কনক্লুশনে নিয়ে আসা। এখন এটা অনেক ধরনের কনক্লুডিং সেন্টেন্স হইতে পারে, বাট আমরা বেসিক্যালি 2 ধরনের কনক্লুডিং সেন্টেন্স লিখি আর কি। রিস্টেট দ্য মেন আইডিয়া অথবা পয়েন্ট অফ দ্য প্যারাগ্রাফ। রিস্টেট মানে আবার বলা, আবার তুমি তোমার প্যারাগ্রাফের মেইন আইডিয়াটাকে রিস্টেট করতে পারো, আবার বলতে পারো, আবার একটু ঘুরায় বলতে পারো, যেটাকে আমরা বলি প্যারাফ্রেজ। রাইটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ। ওকে, তারপর ধরো আমরা কি করতে পারি বলতো? আমরা একটা সাজেশন অফার করতে পারি, একটা ওপিনিয়ন দিতে পারি, অথবা একটা প্রেডিকশন করতে পারি। 3টা একসাথেও করতে পারি বা যে কোনো একটাও করতে পারি। এইভাবে, এই 2 ভাবে আমরা কি লিখতে পারি বলতো? আমরা টার্মিনেটর লিখতে পারি। ওকে, তো এখন একটা টিপস দিই তোমাদেরকে, কানেক্টরস পড়ানোর সময় বারবার বলছি, সেটা কি বলতো? আমাদের কনক্লুশনের জন্য কিছু কানেক্টরস ব্যবহৃত হয়, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। যেরকম টু কনক্লুড, ইন দ্য ফাইনাল অ্যানালাইসিস, অ্যাজ মেনশনড অ্যাবাভ, ওভারঅল, ফাইনালি, টু সাম আপ, এগুলো আমরা ব্যবহার করব। এগুলো আমরা অবশ্যই ইউজ করব। এই ছোট ছোট জিনিসগুলো অনেক ডিফারেন্স মেক করে, ঠিক আছে? সো আমরা এখানে কি বলতেছি? টু সাম আপ, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ লাইস ইন, মানে অন্তর্নিহিত কিসের উপরে ভাই? গ্লোবাল কমিউনিকেশন। ওই যে আমার টপিক সেন্টেন্সটারে আমি রিস্টেট করতেছি, গ্লোবাল কমিউনিকেশন, হায়ার স্টাডিজ, গেটিং হাই পেড জবস অ্যান্ড সো অন। এভাবে কিন্তু আমরা বলতে পারি। আবার ধরো আমরা বলতে পারি সেম জিনিসটাই, যে ফাইনালি দ্য নেসেসিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো আচ্ছা, এই জিনিসটারই বলে প্যারাফ্রেজ করা। দেখাবো তোমাদেরকে, সেটা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। টপিকটা কি ছিল ভাইয়া? ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো এইটারই আমি না চেঞ্জ করছি, একটু ঘুরাইছি। এখন এগুলা এআই করে দেয়, বাট কিভাবে করে সেটা একটু দেখো। ইম্পর্টেন্সটা আমি নেসেসিটি বলতে পারি, ইম্পর্টেন্স অফ নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ শেখার, ওইটারে অ্যাকুইজিশন বলা হয়, অর্জন করা বা ভেতর থেকে শেখা আর কি। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে পারি, লার্নিং ইংলিশকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে পারি। ইজ মাস্ট নিডেড ফর ডাইভার্সিফাইড রিজনস, মানে বিভিন্ন কারণে প্রয়োজন। অ্যান্ড ডাইভার্সিফাইড রিজনটা কি কি এটা তোমার আর বলতে হইলো না, ওই জিনিসটারে তোমার আর রিস্টেট মানে করছো, রিস্টেট করছো, বাট আইডিয়াটা ইমপ্লিসিট রাখছো। অর্থাৎ
নিজের মধ্যে রাখছো, কি কি রিজন বলো নাই। এই হচ্ছে আমাদের টোটাল টার্মিনেটর। তো এখন আমরা যদি পুরো প্যারাগ্রাফটা এখানে কিন্তু আমরা লিখে দিছি, সুন্দর করে আমরা লিখে দিছি, বুঝছো? তো পুরো প্যারাগ্রাফের আইডিয়াগুলা তোমাদের কাছে ক্লিয়ার কিনা তোমরা একটু বলবা, তোমাদের কাছে ক্লিয়ার কিনা তোমরা একটু বলবা, ঠিক আছে? তো তোমাদের জন্য আমার একটা HW আছে, সেটা হচ্ছে এই যে তোমরা ইটা করবা, এখানে আমি ব্রেনস্টর্মিং করে দিছি মোবাইল ফোনটা কিভাবে লিখতে হয়, এটা তোমরা আমাকে লিখে দেখাবা, ঠিক আছে? লিখে তোমরা গ্রুপে পোস্ট করবা, আমি হচ্ছে তোমাদেরকে চেক করে দিব, ঠিক আছে? আর টার্মিনেটরটাও কিভাবে করবা বলা আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের উপর বেসিক লেকচার। এখন আমাদের বিগত সালে ঢাবিতে কি ধরনের প্রশ্নগুলো আসছে, সাধারণত আগে 10 নাম্বার আসতো, এখন 5 নাম্বারেরই প্যারাগ্রাফ আসে, হয়তো 5-6টা লাইন লিখতে হবে। সো 5-6টা লাইন কি ফরম্যাটে লিখবা, একাডেমিক ফরম্যাটটা আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে, তোমাদের কিন্তু সবসময় বলি যে ফার্স্ট পেপারটা খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট পেপারটা খুবই ইম্পর্টেন্ট। দেখছো টার্সিয়ারি লেভেল অফ এডুকেশন, এটা একটা প্যাসেজ ছিল, এখন বাদ দিয়ে নিছে, ওখান থেকে আসছে। ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ অ্যাডভার্টাইজমেন্ট, তারপর কি ওয়েস অফ মেকিং সায়েন্স পপুলার, এটা এই ইউনিটে, সায়েন্সের ইউনিটে আসছিল। ক্লাইমেট চেঞ্জ, ফ্রেন্ডশিপ, বুড়িগঙ্গা রিভার, সো এই জিনিসগুলো আসে। সো রিটেনের জন্য এরকম একাডেমিক ফরম্যাট তো জানতেই হবে, পাশাপাশি রেগুলার আমাদের লিখতে হবে, আমাদের পড়তে হবে। তুমি তত ভালোই লিখতে পারবা যত ভালো কি বলতো তুমি একটা জিনিস মানে পড়তেছো, বা যত বেশি তুমি একটা জিনিস পড়তেছো, ঠিক আছে, তত ভালো তুমি লিখতে পারবা। সো রেগুলার একটু নিউজ পেপার পড়বা, বিগত সালের কোশ্চেনগুলো দেখবা, তাহলেই মোটামুটি কি তোমার কভার হয়ে যাবে। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি? ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি? আচ্ছা, ডেসক্রিপশন বলতে কি? কোনো কিছুর বর্ণনাকে বোঝাচ্ছে। ডেসক্রিপশন মানে কি? কোনো কিছুর বর্ণনা, অর্থাৎ এমন একটা প্যারাগ্রাফ যেখানে তুমি কোনো কিছুর বর্ণনা দিবা। ওকে, এখন এজন্যই বলা হয় যে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ ডিসক্রাইব হাউ সামথিং অর সামওয়ান লুক অথবা ফিল, অর্থাৎ কোনো একটা জিনিস দেখতে কেমন, কোনো একটা জিনিস দেখতে কেমন অথবা কোনো একটা জিনিস ফিলটা কিরকম, সেই জিনিসটা আমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে আসে। ইট গিভস অ্যান ইমপ্রেশন অফ সামথিং, এটা কোনো একটা বিষয়ে ইমপ্রেশন দেয় আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি কি করে? ডিসক্রাইব করে, কোনো একটা জিনিস বর্ণনা দেয়, কোনো একটা জিনিস সম্পর্কে আমাদের যে বর্ণনাটা সেটা দেয় ডিসক্রাইব, অথবা আমাদের ক্লিয়ার ইমেজটা দেয়, কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের ক্লিয়ার ইমেজটা দেয়। ওকে, তারপর আমাদের কি করে? আমাদের একটা ওই বিষয়টা সম্পর্কে একটা ইমপ্রেশন দেয়, ওটা সংজ্ঞা দেয় না। ধরো আমরা বললাম যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, সেটা কিন্তু ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা দিচ্ছে না। আগে আমরা দেখছি একটু আগেই যে আমাদের সেটা কি দিচ্ছে, আমাদের সেটা দিচ্ছে হচ্ছে তোমার ইমপ্রেশনটা দিচ্ছে, বা ওইটা সম্পর্কে ধারণাটা দিচ্ছে। ক্রিয়েট সেন্সরি ইমেজ, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই জিনিসটা আমাদের রিডার্সের মাইন্ডে ফুটে ওঠে। এখন আমাদের পঞ্চ ইন্দ্রিয়টা কি কি? আমরা ধরো কোনো একটা যদি সাউন্ড রিলেটেড কথা থাকে, তাহলে আমরা এমনভাবে লিখবো যাতে সেটা লাইভলি শোনা যায়, সেটা টেস্টটা বোঝা যায়, দেখে মনে হয় টাচ করা যাচ্ছে, দেখা যাচ্ছে, বা গন্ধ নেওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন বলবা ভাইয়া এগুলা কিভাবে তুলে আনবো, আমার লেখায় কিভাবে প্রকাশ করব, এগুলা লেখায় কিভাবে প্রকাশ করব, এটা একটা প্রশ্ন না? লেখায় কিভাবে প্রকাশ করব, খুবই একটা ইম্পর্টেন্ট কথা, লেখায় কিভাবে প্রকাশ করব। তো প্রথম কথা হচ্ছে, আমরা কি অ্যাডজেক্টিভের নাম জানি? আমরা অ্যাডজেক্টিভের নাম জানি, আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব, এই রিলেটেড অ্যাডজেক্টিভ ইউজ করব। আমরা ক্ষেত্র বিশেষ অ্যাডভার্বও ব্যবহার করতে পারি। মূলত আমাদের ডিসক্রিপটিভ প্যারাগ্রাফে অ্যাডজেক্টিভের ব্যবহারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার পিকচার ফুটিয়ে তোলার জন্য, ভিভিড পিকচার ফুটিয়ে তোলার জন্য আমাদের এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন এক্সাম্পল কি কি হইতে পারে? আমাদের এক্সাম্পল কি কি হইতে পারে? উইন্টার মর্নিং, ধরো উইন্টার মর্নিং নিয়ে যদি তুমি কিছু একটা লেখো, এমনভাবে তোমার লিখতে হবে যাতে একটা ক্লিয়ার ইমেজ তোমার রিডার পায়। এক্ষেত্রে রিডারটা হচ্ছে টিচার। বা ধরো ইউজ অফ কম্পিউটার, এমনভাবে লিখবা যাতে কম্পিউটারের ইউজগুলা একদম বাস্তব হয় বা চোখের সামনে ফুটে আসে। এইভাবে তোমরা হচ্ছে এই জিনিসগুলা দেখবা। এখন আমরা একটা প্র্যাকটিস করি, আমাদের একটা বিদেশি বই থেকে এই লেখাটা
আমরা একটু প্র্যাকটিস করব, আমরা একটু বোঝার চেষ্টা করব যে এখানে আসলে কি কি স্পেশাল জিনিস ইউজ করা হয়েছে। মাদার স্পেশাল গার্ডেন, তো এখানে তুমি দেখবা যে অনেক ক্ষেত্রে টপিক সেন্টেন্স বা অন্যান্য জিনিসগুলো যেভাবে বলছে ওভাবে নাও থাকতে পারে, বাট এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের টোনটা বোঝা, আমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের টোনটা বোঝা। দেখো, মাই ফাদার কনস্ট্যান্টলি টিস্ট, এটা কি আমাদের একটা অ্যাডভার্ব, বলছি যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, টিস্ট মাই মাদার অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ টাইম শি স্পেন্ট ইন হার বিউটিফুল রোজ গার্ডেন। ভাই শুধু তো রোজ গার্ডেন দিলেও পারতাম, বিউটিফুলটা কেন দিলাম, একটা অ্যাডজেক্টিভ দিলাম, জিনিসটাকে বেশি ফুটিয়ে তোলার জন্য একটা বেশি অ্যাডজেক্টিভের ইউজ করলাম। He told her that she treated garden as if it were a human being, perhaps even her best friend. বারবার বলছি যে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে, এখানে কিন্তু অন্য একটা সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, অ্যাজ ইফের জিনিসটা কিন্তু ব্যবহার করা হয়েছে। অ্যাজ ইফটা আমরা কই পড়ে আসছি, আমরা স্পেশাল ইউজে পড়ে আসছি, তাও কিন্তু আমরা এখানে দেখে নিলাম যে অ্যাজ ইফের ব্যবহারটা কিভাবে করতেছে। ওকে, হাউএভার দেখো একটা আমরা কোহেসিভ ডিভাইসের ইউজ করতেছি, আমরা একটা কোহেসিভ ডিভাইসের ইউজ করতেছি, মানে আমরা একটা কানেক্টরসের ব্যবহার করতেছি। মম ইগনোরড হিজ টিজিং অ্যান্ড গট আপ আর্লি ইন দ্য মর্নিং টু টেক কেয়ার অফ হার স্পেশাল প্ল্যান্টস, আরো একটা অ্যাডজেক্টিভ ইউজ করলাম কি, স্পেশাল। শি উড ওয়াক অ্যামং দ্য থিক গ্রিন বাসেস, মানে সবুজ ঝোপঝাড়, আরো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, দ্যাট আর কভার্ড উইথ এ হিউজ ফ্লাওয়ার্স অফ এভরি কালার। While she was walking, she would rip out any weeds, মানে আগাছা, that threatened the delicate beauties. Delicate beauties মানে সূক্ষ্ম সূক্ষ্ম ফুলের যে সৌন্দর্য সেগুলা। She also trimmed, মানে ছাঁটাই করছে, the old flowers to make room for their bright replacement, ঠিক আছে, যাতে সুন্দর ফ্লাওয়ারগুলো বেশি বেশি থাকে। Any unwanted pest, মানে ক্ষতিকর যে জিনিসগুলো সেগুলা, were quickly killed, এখানে তো কিল দিলেও পারতো, কুইকলি কিলটা কেন দিছে, এটাই হচ্ছে আমাদের ইউজ অফ অ্যাডভার্ব, ইউজ অফ অ্যাডভার্ব। তাহলে আমরা বেশি বেশি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এগুলা ইউজ করব, ঠিক আছে। when she finished she always, এই যে দেখছো একটা অ্যাডভার্ব ব্যবহার করলাম, রিটার্ন ফ্রম দ্য গার্ডেন উইথ এ ওয়ান্ডারফুল স্মাইল, খালি স্মাইল দিলেও তো পারতাম, বাট ওয়ান্ডারফুল স্মাইলটা দিলাম। অ্যান্ড এ আর্মফুল অফ ফ্র্যাগনেন্ট ফ্লাওয়ার্স, এটাও কি আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, ফর আস অল টু এনজয়। তাহলে দেখছো এখানে কয়েকটা জিনিসে আমাদের ফোকাস রাখছি, আমাদের ফোকাসটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে, আমাদের ফোকাস আইটেমটা কি, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে আমাদের ফোকাস আইটেমগুলা কি কি। আমাদের প্রথম ফোকাসটা হচ্ছে ইউজ অফ অ্যাডজেক্টিভ, ইউজ অফ অ্যাডভার্ব। ধরো অনেকে আছো সিঙ্গারা খুব পছন্দ করো, আমি পছন্দ করি, তো এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা হচ্ছে সসের মতো, যে সস দিয়ে যদি তুমি সিঙ্গারা খাও তাহলে টেস্ট লাগে, খাইতে ভালো লাগে। সো এরকম ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে তুমি যদি এরকম অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বেশি বেশি ইউজ করো, সেটা কোয়ালিটি রাইটিং হবে। সেটা কি রাইটিং হবে, সেটা হচ্ছে কোয়ালিটি রাইটিং হবে, কোয়ালিটি রাইটিং হবে, এবং তোমার ভালো লাগবে লেখাটা দেখতে বা পড়তে, একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন হবে, একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন হবে, ঠিক আছে। এখানে তোমার ওয়ার্ড মিনিং গুলা দেওয়া আছে, এটা কি রিডিং, তোমরা পড়ে নিবা, যাদের ওয়ার্ড মিনিং গুলা জানা নাই এগুলা পড়ে নিবা, এটা আমার পরে টাইম নষ্ট করার কিছু নাই। আরেকটা আছে স্ট্যাচু অফ লিবার্টি, এইটাও HW, ঠিক আছে, এটা পড়ে পড়ে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বগুলো কিভাবে ইউজ করছে, এটার ইউজ কি সেটা হচ্ছে দেখবা। এখানেও তোমার হচ্ছে ওয়ার্ড মিনিংগুলা দেওয়া আছে, ওয়ার্ড মিনিংগুলা দেওয়া আছে, এবং ওয়ার্ড মিনিংগুলা সুন্দরভাবে দেখে নিবা, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ফোকাসে আসো, মাত্র যেটা বললাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কি খুবই ইম্পর্টেন্ট, মাত্র যেটা বললাম যে অ্যাডজেক্টিভ বেশি বেশি ইউজ করা লাগবে। দে আর লাইক এ স্পাইস, তারা মশলার মতো, দে অ্যাড ফ্লেভার টু ইউর রাইটিং, তার মানে তোমার লেখাটাকে একটু ভালো করবে। ডিসক্রিপটিভ, ওই যে ফাইভ সেন্সরি সিস্টেম, ফাইভ সেন্সরি সিস্টেমস যে আছে, ওইটা ফুটায় তোলার জন্য আমরা কি দিয়ে ফোটাবো, ওয়ার্ড দিয়ে ফোটাবো, তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ইউজটা লাগবে, ঠিক আছে।
ধরো এখানে কিভাবে আমরা, এটা একটা নর্মাল রাইটিং, এটা আমাদের একটা নর্মাল রাইটিং, এখন এইটারে আমরা কিছু স্পাইস অ্যাড করব। ঠিক আছে, এখানে তোমাদের জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। দ্য ব্রাইট কোনে ওয়াকড ডাউন দ্য আইলে, মানে হচ্ছে ওই যে এইগুলা থাকে, যে ওই যে ইংল্যান্ডে বিয়ের সময় যে মানে উপর থেকে নিচে যে নামে সেইটা, মানে করিডোরের মতো, আইলে টু মিট হার গ্রুম। এখন এটা একটা নর্মাল রাইটিং, এখানে কি তুমি চোখের সামনে দেখতে পারতেছো ব্যাপারটা? না, কিছু যদি অ্যাডজেক্টিভ ইউজ করো তোমার কাছে বিষয়টা বাস্তব মনে হবে, বা তোমার কাছে বিষয়টা আরো ভালোভাবে ফুটে উঠবে। তাহলে আমরা লিখতে পারি দ্য টল গ্রেসফুল ব্রাইট। ঠিক আছে, দ্য টল গ্রেসফুল ব্রাইট, টল ব্যবহার করলাম, গ্রেসফুল ব্যবহার করলাম, টল ব্যবহার করলাম, গ্রেসফুল ব্যবহার করলাম, গেল। এখানে আমরা অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজ করলাম। ইন আর হোয়াইট ড্রেস, এখানে আমরা একটা নতুন জিনিস ইউজ করলাম, ড্রেসটা কিরকম, ওই যে সাদা গাউনগুলা, যে হোয়াইট ড্রেস, ওয়াক ডাউন দ্য লং আইলে, আইলেটা কিরকম, লম্বা, টু মিট হার প্রাউড গ্রুম, এখানেও একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। তো এই অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করলে তোমার কাছে কি মনে হয়, কোন সেন্টেন্সটা মোর ডিসক্রিপটিভ? এইটা 1 নাকি 2? কোনটা বেশি ডিসক্রিপটিভ মনে হয় তোমার কাছে, বলো তো কোনটা বেশি ডিসক্রিপটিভ মনে হয়? অবভিয়াসলি 2 নাম্বারটা, কারণ এখানে কি অ্যাডজেক্টিভগুলোর অনেক ইউজ হয়েছে, বুঝছো? এ পর্যন্ত বুঝতে পারছো? তাহলে চলো আমরা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ শেষ, এখন আমরা ন্যারেটিভ প্যারাগ্রাফ বলবো। তার আগে ডেসক্রিপটিভ এবং ন্যারেটিভের পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, ন্যারেটিভের আগে ইটা পড়ায় আসি তোমাদেরকে, ন্যারেটিভের বৈশিষ্ট্যগুলো আগে পড়ো, তারপরে ডেসক্রিপটিভ আর ন্যারেটিভের মধ্যে পার্থক্যটা পড়ো। আচ্ছা, when you write a narrative paragraph you tell a story, মানে কি? তুমি যখন কোন একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ লেখো, ন্যারেটিভ মানে কি? কোন একটা কিছু বর্ণনা করা। আসলে তুমি একটা গল্প বলতেছো, তুমি ন্যারেট করতেছো আর তুমি একটা গল্প বলতেছো, এই জন্যই কিন্তু এটা ন্যারেটিভ প্যারাগ্রাফ, মানে তোমার গল্প বলার জিনিসপত্র। তো ন্যারেটিভ প্যারাগ্রাফ কি বলতো? তোমাকে একটা গল্প বলে, ন্যারেটিভ প্যারাগ্রাফ তোমাকে একটা গল্প বলে। ঠিক আছে, গিভস ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন ইন দ্য ওপেনিং সেন্টেন্স অর সেন্টেন্সেস, অর্থাৎ প্রথম প্যারাতে গল্পের যে প্লট, গল্পের প্লট, ঠিক আছে, গল্পের প্লট সেটা নিয়ে কথাবার্তা বলে। ঠিক আছে, গল্পের প্লট নিয়ে কথাবার্তা বলে। ঠিক আছে, তারপরে হ্যাজ ক্লিয়ার বিগিনিং, has a clear beginning, middle and the end। একটা গল্পর একটা সুন্দর শুরু থাকে, মাঝখানে প্লট টুইস্ট যা ইচ্ছা সেগুলা থাকে, ক্লাইম্যাক্স, লাস্টে কি থাকে, লাস্টে সেটার এন্ডিংটা থাকে। সেরকম ন্যারেটিভ প্যারাগ্রাফে 3টা পার্ট থাকবে। এর মানে এই না তুমি 3টা প্যারাগ্রাফ করবা, প্যারাগ্রাফে প্যারা হবে একটা, বাট 3টা আলাদা আলাদা আইডিয়া থাকবে বা সেগমেন্ট থাকবে। ঠিক আছে, যেখানে একটা সুন্দর বিগিনিং থাকবে, মিডল থাকবে এবং গল্পটা সুন্দরভাবে শেষ করতে হবে। এন্টারটেইনস অ্যান্ড ইনফর্মস, এটা সবচেয়ে মূলনীতি। মানে 2টা উদ্দেশ্য, ন্যারেটিভ প্যারাগ্রাফের 2টা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমাকে এন্টারটেইন করা, গল্প বলার মূল উদ্দেশ্য কি? তোমাকে এন্টারটেইন করা। ঠিক আছে, আর দ্বিতীয়টা হচ্ছে তোমাকে জানানো, তোমাকে একটা বিষয় সম্পর্কে জানানো। তার মানে সে বোথ 2টা কাজ করবে, একটা এন্টারটেইনও করবে, একটা ইনফর্মও করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এখানে কি করে বলতো, কি ব্যবহার করব আমরা? uses vivid descriptive language that paints a picture that is so real that reader can almost feel that he or she is witnessing the event live। অর্থাৎ
এমন ভাবে লেখা হয়, কোন একটা গল্প এমন ভাবে লেখা হয় যেটা দেখলে তোমার কাছে কি মনে হবে বলো তো? তোমার কাছে দেখলে মনে হবে আচ্ছা এই জিনিসটা পড়ে আমি তো এটা উইটনেস করতেছি, আমি এটা সাক্ষী, আমি এটা দেখতেছি। তার মানে এমন ভাবে তোমার হচ্ছে গল্পটা ফুটিয়ে তোলা হয় যাতে মনে হয় ব্যাপারটা লাইভ, আমি নিজে সেটা সাক্ষী, অর্থাৎ পড়ে জিনিসটা ফিল করতে পারতেছি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ন্যারেটিভ প্যারাগ্রাফে। এখন আমার ন্যারেটিভ প্যারাগ্রাফের কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পলের মধ্যে ধরো স্লিপলেস নাইটস বিফোর দ্য এক্সাম ডে, পরীক্ষার আগের দিন রাতে কারোই ঠিক মতো ঘুম হয় না। যাদের প্রিপারেশন খুব ভালো থাকে তারা হয়তো বা ঘুমায়, মিড টায়ার স্টুডেন্ট বা অনেক টপাররাও ঘুমাইতে পারে না পরীক্ষার আগের দিন। তো স্লিপলেস নাইট। তারপর ধরো তুমি একটা খেলা দেখতে গেছো, সেখানে কি হয়েছে এগুলো কিন্তু ঘটনা বর্ণনা করতেছে। তারপর ধরো ভিজিট টু এ হিস্ট্রিক্যাল প্লেস, এগুলা কিন্তু তোমার হইতে পারে। তারপর এ জার্নি বাই এনি ট্রান্সপোর্টেশন, এ জার্নি বাই বাস হইতে পারে, বোট হইতে পারে, ট্রেন হইতে পারে, ঠিক আছে। চাইল্ডহুড মেমোরিজ, ফার্স্ট ডে অ্যাট কলেজ, এগুলা কিন্তু তোমার গল্প বর্ণনা করতে হবে। তার মানে এখানে তোমার গল্প বলতে হবে, যেহেতু তোমার এটা গল্প বলতে হবে তাই এটা কিন্তু ন্যারেটিভ প্যারাগ্রাফ, ঠিক আছে। যেহেতু গল্প বলতে হবে সেহেতু এটা ন্যারেটিভ প্যারাগ্রাফ, সেহেতু এটা কি প্যারাগ্রাফ? ন্যারেটিভ প্যারাগ্রাফ। তো এখানে আরো কিছু এক্সাম্পল থাকতে পারে, বাট এগুলা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখন আমাদের ডেসক্রিপটিভ আর ন্যারেটিভ প্যারাগ্রাফ চিনতে সমস্যা হয়, আমাদের চিনতে সমস্যা হয়। কিটা আমাদের চিনতে সমস্যা হয়? একটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ, আরেকটা হচ্ছে আমাদের ন্যারেটিভ। এই দুইটা প্যারাগ্রাফ আমাদের চিনতে সমস্যা হয়, যে আমরা চিনি না ভাইয়া ডেসক্রিপটিভ কোনটা, ন্যারেটিভ কোনটা। আমি আগের সেগমেন্টে বলছি, তোমরা আমাকে তাও বলো। আচ্ছা, এ বি না দিই, 1 2 দিই সঙ্গত কারণেই। এ জার্নি বাই ট্রেন, আরেকটা হচ্ছে জার্নি বাই ট্রেন। কোনটা কোন ধরনের প্যারাগ্রাফ? বলো তো, কোনটা কোন ধরনের প্যারাগ্রাফ? এটা একটু বলো যে কোনটা কোন ধরনের প্যারাগ্রাফ। একটা হচ্ছে এ জার্নি বাই ট্রেন, এ আছে অর্থাৎ আমার এটা একটা পাস্ট এক্সপিরিয়েন্স, মানে আমি ট্রেনে অনেকবার ভ্রমণ করছি, তার মধ্যে আমার একটা ভ্রমণ নিয়ে আমি কথা বলবো, তাহলে এইটা কি? আমি একটা গল্প বলবো, তাহলে এইটা কি? আমার একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ। অন্যদিকে জার্নি বাই ট্রেনে ইউজুয়ালি জার্নি করতে যে যে বিষয়গুলা হয় বা যে যে বিষয়গুলা ঘটে সেই জিনিসগুলা এইটা কি? আমার জেনারেল কথাবার্তা, এটা আমার জেনারেল ডিসক্রিপশন। তাইলে এটা আমার কি হবে? এটা হবে হচ্ছে আমার ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এটা আমার হবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। তাহলে ন্যারেটিভ আর ডেসক্রিপটিভের মধ্যে পার্থক্য বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ন্যারেটিভ, দ্বিতীয়টা হচ্ছে ডেসক্রিপটিভ। এই তো তোমরা পারছো। তো এখন আমরা ন্যারেটিভ প্যারাগ্রাফ একটু দেখব, একটা লাইভে প্যারাগ্রাফ লিখে দেখব। এভরি ন্যারেটিভ প্যারাগ্রাফ হ্যাজ এ বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। অর্থাৎ আমার তিনটা জিনিস থাকতেই হবে, একটা বিগিনিং থাকতে হবে, একটা মিডল থাকতে হবে, একটা এন্ড থাকতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তিনটা প্যারা হবে একটা, বাট এই তিনটা জিনিস, এই তিনটা কম্পোনেন্ট থাকতে হবে, ঠিক আছে। রিড দিস এক্সাম্পল প্যারাগ্রাফ ফ্রম এ স্টুডেন্ট হুজ ফিয়ার of public speaking causes her great grief in her speech in class। মানে আমাদের কিন্তু এরকম প্রায়ই হয় যে আমাদের পাবলিক স্পিকিং অনেক ফেয়ার আছে,
পাবলিক স্পিকিং নিয়ে অনেক ভয় আছে এবং সেইটাই দেন রিড দ্য এক্সপ্লেনেশন অফ দ্য পার্টস অফ দ্য ন্যারেটিভ প্যারাগ্রাফ দ্যাট ফলোস। তার মানে আমি এখানে একটা পাবলিক স্পিকিং নিয়ে ভয় এইরকম একটা ছেলে বা মেয়ের আমরা হচ্ছে গল্পটা পড়ব। তাইলে প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি আর হচ্ছে টপিক সেন্টেন্স, এইটা হচ্ছে এতটুকু। এইটা পার্ট পার্ট করে একমাত্র এজন্যই লেখা হয়েছে যাতে তোমাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়। বাট তুমি কিন্তু এটা শুরু করবা এখান থেকে, ঠিক আছে? I never thought I could do it, but I finally conquered my fear of public speaking. দেখো এটা কিন্তু আমার কি, এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স, এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স, এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স। প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স, দেখছো? তার মানে আমার কিন্তু একটা সাসপেন্স আছে, প্লাস আমার পুরো জিনিসটা একটা জায়গায় উঠে আসছে। At the beginning of the semester, my class teacher assigned us the daunting task. ঠিক আছে, ক্লাস টিচার ডন্টিং টাস্ক, ভীতিজনক কাজ। এটা এখানে কি ইউজ করতেছি? অ্যাডজেক্টিভ। ন্যারেটিভ প্যারাগ্রাফেও কিন্তু প্রচুর অ্যাডজেক্টিভ ব্যবহার করবা, ন্যারেটিভ প্যারাগ্রাফেও কিন্তু প্রচুর অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। কারণ কি, এখানেও তোমার ফুটিয়ে তুলতে হবে, এখানেও তোমার প্রচুর প্যারাগ্রাফ মানে প্রচুর ফুটায় তুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি, at the beginning of the semester my English teacher assigned us daunting task of speaking in front of the class for 3 minutes। অর্থাৎ একদম তোমার শুরুতেই, একদম শুরুতেই তোমার কি হবে, একদম শুরুতেই তোমার এটা দাঁড়া করায় দিছে, যে একটা অ্যাসাইনমেন্ট দিছে যে 3 মিনিট কথা বলতে হবে। তারপর ধরো আমাদের একটা অক্সফোর্ড কমা আছে, অ্যান্ড I was worried about it for the next 2 months। অর্থাৎ সেমিস্টারের শুরুতে বলছে যেটা নিয়ে আমি 2 মাস আমি এটা নিয়ে ওয়ারিড ছিলাম। অ্যান্ড তারপর কি, I have always been worried of making speech in public। আমি ভয় পাইতাম। I wrote all the ideas in note cards। আমি আমার আইডিয়াগুলা নোট কার্ডে লিখে রাখতাম। I practiced my speech with my notes in front of a mirror, in front of my cat and in front of my parents। তার মানে এখানে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টপিক সেন্টেন্স আছে, টপিক সেন্টেন্স আছে, আরেকটা আমার কি আছে, ব্যাকগ্রাউন্ড অফ স্টোরি আছে, ব্যাকগ্রাউন্ড অফ স্টোরি আছে, ঠিক আছে? এই দুইটা জিনিস আমার এখানে আছে। এখন আমি কি করব আসো দেখি, এখন আমরা কি করব আসো দেখি। মিডল অফ দ্য স্টোরি, আমার গল্পের মাঝখানে কি আছে? when the day of my speech came I was ready। যেদিন আমার এটা আসলো আমি রেডি ছিলাম। I as I reached the podium, podium মানে হচ্ছে যেখানে তোমার বক্তৃতা দেওয়া হয়, ওই যে উপরে এইটা থাকে সেই জিনিসটা, ঠিক আছে? I looked at my audience and smiled. Then I looked down at my note cards. At that moment I realized that I had wrong information। দেখছো, একটা টুইস্ট আনতে হয় ন্যারেটিভ প্যারাগ্রাফে। গল্পটাতে ভাইয়া আমি একটা ক্লাসে আছি, প্লিজ পরে কল দেন। তো এখানে হচ্ছে কি আছে বলো তো? Then I realized the wrong information। দেখছো, তোমাদের কিন্তু অ্যাট দ্যাট মোমেন্টের ইউজ শিখাইছি, যে এখানে একটা টুইস্ট আসছে যে আচ্ছা আমি তো সবকিছু নোট করে নিয়ে যাইতাম, আমি তো সবকিছু নোট করে নিয়ে যাইতাম, কিন্তু সেখানে আমার একটা রং ইনফরমেশন আছে, সেখানে আমার একটা রং ইনফরমেশন আছে। ক্লাসের মধ্যে কল দিলে মুডটা নষ্ট করে দেয়। দেখো মিডল অফ দ্য স্টোরিতে আর কি কি আছে? These were the notes for my biology test। অর্থাৎ আমার অ্যাসাইনমেন্ট একটা, বাট আমি নোট নিয়ে গেছি বায়োলজি টেস্টের। এইখানেই আমার টুইস্ট, এইখানেই আমার টুইস্ট। Not the information about my speech। আমার ওই স্পিচটা সম্পর্কে ছিল না। I closed my eyes and took a deep breath। আমি চোখ বন্ধ করলাম এবং একটা ডিপ ব্রিথ নিলাম, ঠিক আছে? Without further hesitation I began the speech। To my surprisingly the words flowed from my mouth। তার মানে দেখো, তুমি একটা প্লট চিন্তা করো, গল্পটা কিভাবে গঠিত হয়েছে। প্রথমত সে পাবলিক স্পিকিং এ ভয় পায়, তাকে 2 মাস আগে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, সে 2 মাস প্রিপারেশন নিচ্ছে, কখনো মা বাবার সামনে, কখনো আয়নার সামনে, কখনো তার বিড়ালের সামনে।
বাট ফাইনালি যেদিন আসলো সে যে নোটটা নিয়ে আসছে সেটা বায়োলজির নোট, বাট তার বক্তৃতাটা ছিল না। তারপরে সে চোখ বন্ধ করে একটা ডিপ ব্রেথ নেয় এবং সে যে এই যে প্র্যাকটিস করছে এই প্র্যাকটিসটাকে রিওয়ার্ড করছে এবং সে মুখ দিয়ে জাস্ট বলতেই থাকছে, বুঝছো? তারপরে এখন একটা এন্ড করব, গল্পটার সমাপ্তি, সুন্দর সমাপ্তি অবশ্যই লিখতে হবে, এটা সুন্দর সমাপ্তি লিখতে হবে। ঠিক আছে, 3 minutes later it was over. Everyone applauded my speech that day and I left the podium feel like পড়াইছি like a winner। তার মানে এখানে কিন্তু আমার হচ্ছে লাস্ট কথাটা বলা আছে, আমার এখানে লাস্ট কথাটা বলা আছে, আমার এটা কি টার্মিনেটর বলা আছে, টার্মিনেটর আমার বলা আছে এবং পুরা জিনিসটাই কিন্তু আমার প্যারাফ্রেজ করে সুন্দরভাবে বলা আছে। তো এইভাবে আমরা একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ লিখব, এইভাবে আমরা একটা ন্যারেটিভ প্যারাগ্রাফ লিখব। ঠিক আছে, ন্যারেটিভ প্যারাগ্রাফ ক্লিয়ার? ন্যারেটিভ প্যারাগ্রাফ কি ক্লিয়ার? তোমরা বলো তো, ন্যারেটিভ প্যারাগ্রাফ পারবা? তাহলে ডেসক্রিপটিভ ন্যারেটিভ দুইটার মধ্যে কি পার্থক্য এইটা কিন্তু জানতে হবে, দুইটার মধ্যে কি পার্থক্য এটা কিন্তু মাস্ট জানতে হবে। এখন হচ্ছে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, মানে তোমার কারণ এবং ফলাফল থাকবে। তাইলে এটার মেইন পারপাসটা কি, এটার মেইন পারপাসটা কি, কজ এন্ড ইফেক্টের মেইন পারপাসটা কি? একটা কজ বর্ণনা করা হয়তো, বা একটা ইফেক্ট বর্ণনা করা, অথবা বোথ। আমাদের মানে এগুলা বিদেশি বইগুলোতে হয়তো কজ থাকে, ইফেক্ট থাকে, আবার তিনটা একসাথেই থাকে, বাট আমাদের সিলেবাস অনুসারে এইটা, আমাদের সিলেবাস অনুসারে এটা হবে। ঠিক আছে, আমাদের সিলেবাস অনুসারে এইটা, অর্থাৎ আমরা একটা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফে কোনো একটা জিনিসের কজও লিখবো, কারণও লিখবো, প্লাস সেটার ফলাফল, সেটার ইফেক্টও লিখবো। তাহলে কজ প্লাস ইফেক্ট ইকুয়াল টু কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, বুঝছো? কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ লাইভে একটা না লিখলে কেউ বুঝবে না। ট্রাফিক জ্যাম হইতে পারে, এনভায়রনমেন্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, ব্রেইন ড্রেইন, স্টুডেন্ট পলিটিক্স, এগুলা কিন্তু হইতে পারে। এগুলা হচ্ছে এক্সাম্পল, আরো এরকম এক্সাম্পল আছে, বাট এগুলা দেয়া, এগুলা বেশি কমন। তাইলে এখন কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফের আমরা টপিক সেন্টেন্স কি লিখবো বলো? টপিক সেন্টেন্স কি লিখবো? ধরো ট্রাফিক জ্যাম, কি লিখবো? এটা লিখবো না? ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেম অফ বাংলাদেশ। নাকি কমন প্রবলেম লিখবো? আমরা তো প্রবলেমই লিখবো, বাট এটা কিন্তু প্রবলেমস ইন বাংলাদেশ। এটা লিখবো? এটা লিখবো? এটা লিখবো না, এটা লিখলে এই, এটা আমার কি বিয়ে বাড়ির মতো একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট লিখবো না, আমরা অ্যানাউন্সমেন্ট লিখবো না। ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট লিখবো না। আচ্ছা, আমাদের কজ অ্যান্ড ইফেক্ট, তাহলে টপিক সেন্টেন্সটা এমন ভাবে লেখার চেষ্টা করব যেখানে আমাদের কজও থাকবে, আমাদের ইফেক্টও থাকবে, আমাদের কজও থাকবে, ইফেক্টও থাকবে। তাইলে দেখো এই জিনিসটা দেখো, এবং মেইনলি আমাদের কজ, কয়েকটা জিনিস থাকবে, কজ থাকবে প্লাস ইফেক্ট থাকবে। এখন আমরা একটু এই প্যারাগ্রাফটাতে আমরা এক্সট্রা একটা লেয়ার অ্যাড করছি, কজ ইফেক্ট প্লাস সলিউশন, ক্লজ ইফেক্ট প্লাস সলিউশন, তিনটাই আছে হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, তিনটাই আছে হচ্ছে আমাদের টপিক সেন্টেন্সে। ইনক্রিজিং ভেহিকলস পপুলেশন, ন্যারো রোডস মেইনলি কজ ট্রাফিক জ্যাম। তাহলে তিনটা কারণ, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা কারণ হচ্ছে মেইনলি ট্রাফিক জ্যামের জন্য দায়ী।
এটা আমাদের কি ক্ষতি করতেছে? কস্টিং আওয়ার টাইম, মানি, ঠিক আছে, এগুলো আমাদের করতেছে, ক্ষতি করতেছে, লস অফ টাইম অ্যান্ড মানি। ওয়াইল অ্যাওয়ারনেস ইফেক্টিভ মেজার্স ক্যান চেক দ্য ক্রুকস। ক্রুকস মানে হচ্ছে জটিল সমস্যা, প্রবলেমের পরিবর্তে আমরা লিখছি এটা। তুমি জাস্ট কজ অ্যান্ড ইফেক্ট লিখলেও হবে, তুমি জাস্ট কজ অ্যান্ড ইফেক্ট লিখলেও হবে। এটা আমাদের জন্য, তোমাদের জন্য বেস্ট, তোমাদের জন্য এটা বেস্ট ফরম্যাট, জন্য বেস্ট ফরম্যাট, ঠিক আছে, তোমাদের জন্য এটা হচ্ছে বেস্ট ফরম্যাট লেখাটা। এইভাবে কজও লিখলা, ইফেক্টও লিখলা, সলিউশনও লিখলা। আচ্ছা চলো, আমরা ট্রাফিক জ্যামের কজ কি কি হইতে পারে, এগুলা হচ্ছে আমাদের ব্রেইনস্টর্মিং করা কথাবার্তা, এগুলা হচ্ছে আমাদের ব্রেইনস্টর্মিং করা কথাবার্তা। দেখছো, এটা ব্রেইনস্টর্ম করলাম আমরা। এগুলা আমি পড়বো না, এগুলা পড়ে টাইম নষ্ট করবো না ক্লাসে। ক্লাস হইতে হবে কনসাইজ অ্যান্ড কম্প্যাক্ট, সামারির মতো, তাই না? এগুলা হচ্ছে আমাদের কজ হইতে পারে, ইনক্রিজিং ভেহিকলস ইউজ, পপুলেশন, এগুলা ব্রেইনস্টর্মিং করে করলাম। দিস কজেস রেজাল্ট ইন ট্রাফিক জ্যাম, এটা আমাদের কি ট্রাফিক জ্যামের কারণ। আচ্ছা, ইফেক্টস গুলা লিখলাম, ভ্যালুয়েবল টাইম কিল করে, তারপরে অ্যাম্বুলেন্সে পেশেন্ট থাকলে তাদের জন্য ক্ষতি হয়, স্টুডেন্টস, জব হোল্ডার্স, এইটা হয়, ক্ষতি হয়। $1 million ইম্প্যাক্ট অন ইকোনমি, ধরো এগ্রিকালচার অ্যান্ড ট্রেড, পচনশীল বস্তু ধরো জ্যামে থাইকে পচে গেল, এরকম বিভিন্ন ঘটনা ঘটে। রিক্সা পুলার্স আর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সাফারার্স, এটা কোনো বইতে নাই, এটা কোনো বইতে নাই, এটা হচ্ছে ব্রেইনস্টর্মিং, এটা হচ্ছে ব্রেইনস্টর্মিং। ভাই এটা কিভাবে ব্রেইনস্টর্মিং হইল? দেখো, তোমার যেরকম ক্লাসে লেট হয়ে যাচ্ছে, রিক্সাওয়ালারা কিন্তু ঘন্টা প্রতি ইনকাম তারা চিন্তা ভাবনা করে। ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা আছে যারা তথাকথিত ডাক্তার ইঞ্জিনিয়ারের চেয়েও বেশি টাকা আর্ন করে। শুনতে খুব খারাপ লাগতেছে, বাট এরকম আছে, ঠিক আছে? তো তারা ঘন্টা প্রতি চিন্তা করে, বা দরিদ্র মানুষ ঘন্টা প্রতি, আচ্ছা 1 ঘন্টা আমি পরিশ্রম করে কত ইনকাম করতে পারবো। সো সে যদি 1 ঘন্টা জ্যামে বসে থাকে, তোমার যেরকম ক্লাসটা লেট হচ্ছে তারও কিন্তু ক্ষতি হচ্ছে। আমরা খালি ভাবে আমাদের ক্ষতি হয় না, তাদেরও ক্ষতি হয়। সো এইরকম আমাদের ক্রিয়েটিভ কিছু পয়েন্ট আমরা প্যারাগ্রাফে অ্যাড করার চেষ্টা করবো, যাতে টিচাররা তোমার থিঙ্কিং অ্যাবিলিটিটা ভাবে, বা তোমার থট প্রসেসটা যে কত ভালো সেটা যেন ভাবে। এখন এটার মেজার্স, মেজার্স মানে কি ভাইয়া? মেজার্স মানে সলিউশন, মেজার্স মানে হচ্ছে সলিউশন। ওয়ান অফ দ্য, এটা হচ্ছে কমন ফরম্যাট, এটা হচ্ছে কমন ফরম্যাট। তুমি যত কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ আছে সব কিছুর সমাধান, এটা হচ্ছে সব কিছুর সমাধান, যত কিছু আছে সব কিছুর সমাধান। ওয়ান অফ দ্য সলিউশন ইজ টু ডেভেলপ অ্যাওয়ারনেস, এইটা তোমরা দেখবা, এটা তোমরা দেখবা, এটা দেখলেই তোমরা পারবা। তো এইটা হচ্ছে কমন, কিন্তু তুমি ব্রেইনস্টর্মিং করে এই জিনিসগুলো সাথে অ্যাড করতে পারো, যে এইটা হচ্ছে তোমার কনটেক্সচুয়াল সলিউশন, কনটেক্সচুয়াল, তোমার কনটেক্সচুয়াল সলিউশন। এক্সিস্টিং রোডস এগুলা কি বাড়াইতে হবে, তারপর হচ্ছে ফ্লাইওভার, ব্রিজেস এগুলা বানাইতে হবে, এনফোর্স ট্রাফিক রুলস, বিল্ডিং আপ অ্যাওয়ারনেস এবং ড্রাইভার্স অ্যান্ড রোড অফিসিয়ালস, এগুলা আমাদের কনটেক্সচুয়াল সলিউশন। এটা কমন, এটা যারা একদম আনকমন পড়বে তারা লিখবা। তো এখান থেকে কিছু লাইন লিখবে, এখান থেকে ব্রেইনস্টর্ম করে কিছু লাইন নিয়ে তোমার হচ্ছে হয়ে যাবে, নিয়ে তোমার হচ্ছে হয়ে যাবে। তো বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো তো। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা চলো, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আমরা যেটা দেখবো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, মানে কোনো কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলার তুলনাগুলা দেখবো, কোনো কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলার তুলনাগুলো দেখবো। ধরো সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, এখানে আমার 2টা কম্পোনেন্ট দেওয়া থাকবে, এগুলার মধ্যে আমাদের তুলনা আসবে। তো তুলনা মানেই তো 2টা জিনিস, একটা হচ্ছে সাদৃশ্য, আরেকটা হচ্ছে বৈসাদৃশ্য। তো এখন সিটি লাইফের সাথে ভিলেজ লাইফের তুলনা হতে পারে, ফ্যামিলি লাইফের সাথে হোস্টেল লাইফ, কলেজের সাথে ইউনিভার্সিটি, সায়েন্সের সাথে রিলিজন, পাবলিক ইউনিভার্সিটির সাথে প্রাইভেট ইউনিভার্সিটি। সো এই তুলনাগুলো আসে। এখন এটা টপিক সেন্টেন্স কিভাবে লিখবো?
ধরো এটা হচ্ছে ফরম্যাটেড রাইটিং, এটা হচ্ছে কয়েকটা ফরম্যাট, বুঝছো, কয়েকটা ফরম্যাট, যেরকম দেয়ার আর সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস, ধরো সিটি লাইফ, আর একটা হচ্ছে ভিলেজ লাইফ, ভিলেজ লাইফ, বিটুইনটা এইখানে হবে, বিটুইনটা এইখানে হবে, ঠিক আছে, একটু খেয়াল রাখিও। অথবা তোমার ভাইয়া এটা ভালো লাগতেছে না, তুমি লিখলা আর একটু কমপ্লেক্স একটা সেন্টেন্স লিখলা, দো দেয়ার আর সিমিলারিটিস বিটুইন সিটি লাইফ ভিলেজ লাইফ দেয়ার আর ডিসিমিলারিটিস টু, তারপর তুমি লিখলা ড্যাশ অ্যান্ড ড্যাশ, দুইটা টপিক শেয়ার সাম কমন কোয়ালিটিস বাট দে ডিফার ফ্রম ইচ আদার ইন সাম ওয়েস। তোমার এইটাও ভাই ভালো লাগলো না, তুমি লিখলা এইটা ড্যাশ অ্যান্ড ড্যাশ শেয়ার সাম কমন ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটিটারে ক্যারেক্টারিস্টিক্স দিলা, ইয়েট, ইয়েটের আগে কিন্তু কমাস, এটা একটু খেয়াল রাখিও, ইয়েট দে ডিফার ফ্রম ইচ আদার। তোমার যদি সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড এটা লাগে তুমি এটা লিখবা। এখন কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফে ধরো এই যে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস অফ ইলেকট্রিসিটি হ্যানতেন এগুলা লিখলা, তুমি কি লিখবা 3 থেকে 5টা সিমিলারিটি লিখবা, 3 থেকে 5টা ডিসিমিলারিটি লিখবা, পয়েন্ট লিখবা ব্রেইনস্টর্মিং করে। এখন ধরো আমি তোমাকে বলি এ হচ্ছে সিমিলারিটি, এটা দুইটা ফরম্যাট আছে, বি হচ্ছে কি বলতো ডিসিমিলারিটি, ডিসিমিলারিটি। তাইলে তোমরা আমাকে একটু বলো দুইটা ফরম্যাট হইতে পারে, টু ফরম্যাটস, এই ইন্টারন্যাশনালি এইভাবে লেখে, এ এ এ বি বি বি, তিনটা পয়েন্ট, তার মানে সিমিলারিটি 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 ডিসিমিলারিটি ডিসিমিলারিটি ডিসিমিলারিটি, এইটা একটা ফরম্যাট। আবার এইটা হবে আরেকটা ফরম্যাট, এ বি এ বি এ বি। ধরো একটা তুমি সিমিলারিটি লিখলা, তার রেসপেক্টে একটা ডিসিমিলারিটি লিখলা, একটা সিমিলারিটি লিখলা, একটা ডিসিমিলারিটি লিখলা, একটা সিমিলারিটি লিখলা, একটা ডিসিমিলারিটি লিখলা। ধরো এখানে ভিলেজ লাইফ নিয়ে লিখলা, ভিলেজ লাইফের আর সিটি লাইফে লিখলা যে সিটির এডুকেশন খুব ভালো, চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত, তাহলে তুমি এখানে লিখলা যে সিটির চিকিৎসা ব্যবস্থা খুব ভালো, ভিলেজের খারাপ, সিটির এডুকেশন খুব ভালো, তারপরে হচ্ছে ভিলেজের এডুকেশন খারাপ, এইভাবে পয়েন্টগুলো লিখবা। এইটা হচ্ছে খুবই ইন্টারন্যাশনাল একটা ফরম্যাট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কোথায় থাকবে, এইটা আমাদের কই থাকবে, এটা আমাদের মেইন বডিতে থাকবে, এটা আমাদের মেইন বডিতে থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা টার্মিনেটরটা দেখব, আমরা টার্মিনেটরটা দেখব। ধরো দে রিসেম্বল ইচ আদার টু সাম আপ অথবা টু এনক্যাপসুলেট, দে রিসেম্বল ইচ আদার ইয়েট দেয়ার আর সাম ডিফারেন্সেস, এভাবে লিখবো। তো এই ছিল আমাদের টোটাল প্যারাগ্রাফ। কোভিড কালীন সময়ের আগে একটা স্যাম্পল প্যারাগ্রাফ লেখা আছে, জাতীয় প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলো পড়বা, তারপরে তোমাদের জন্য সাজেশন দেওয়া এইচএসসি লেভেলের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল জার্নি প্যারাগ্রাফের। তো সাজেশনটা আমি প্রথমেই সাজেস্ট করি না, কারণ ওটা অনেক পরের বিষয়, আগে নিজেরা লেখা শিখো। তো এই হচ্ছে পুরা প্যারাগ্রাফ, আজকের ক্লাস এই পর্যন্তই।